দেশ এবং দেশের বাইরে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যারা ওয়েব ডেভেলপমেন্টে কেরিয়ার করতে চান তাদের জন্য এটি একটি দারুণ স্কিল হতে পারে। আশা করি আজকের এই ওয়েবিনার থেকে আপনারা নতুন ধারণা, দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা পাবেন। এই ওয়েবিনারটি চলাকালীন সময়ে আপনাদের মাইকগুলো আমরা মিউট করে রাখবো। আপনাদের মাঝে যত কোশ্চেন থাকবে সেগুলো কাইন্ডলি নোট ডাউন করে রাখবেন। আমরা যেটা করব, আমাদের ওয়েবিনারটি শেষে আপনাদেরকে একটি কোশ্চেন আনসার সেশন দিব। সেখানে আপনাদের প্রয়োজনীয় সকল জিজ্ঞাসাগুলো ট্রেনারকে প্লাস এনটেকের পক্ষ থেকে আমাদেরকেও জিজ্ঞেস করতে পারবেন সকল বিষয়গুলো। সো আমি আর আপনাদের মানে অপেক্ষাটা দীর্ঘায়িত না করে আমি সার্জিল ভাইকে অনুরোধ করব আজকের ওয়েবিনারটি শুরু করার জন্য। এবং মাঝখানে যারা জয়েন করবে কোশ্চেন থাকবে তাদেরকে আমি আবারও বলতেছি, কাইন্ডলি আপনারা নোট ডাউন করে রাখবেন প্লিজ। সার্জিল ভাই, আপনি শুরু করে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুহিদ হাসান শারজিল, সিনিয়র সফটওয়্যার স্পেশালিস্ট এসএসএল ওয়্যারলেস লিমিটেড। আমি আসলে ল্যারাবেল ডেভেলপার হিসেবেই আছি প্রায় 7 বছর ধরে জব মার্কেটে। তো আমি আপনাদের ওয়েবিনারটা আমি আসলে আজকে করব, ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। সো আপনাদের অনেকেই হয়তো এখনো জব মার্কেটে ঢুকেছেন, অথবা অনেকে এখনো জব মার্কেটে স্টার্ট করেন নাই, অনেকে হয়তো ভার্সিটি লাইফে আছেন। সো আমাদের মেইন পারপোজটা হচ্ছে এখানে আমরা পিএসপি ল্যারাবেল নিয়েই কাজ করব। তো পিএসপি ল্যারাবেল যে আমাদের পিএসপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এখানে পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলাই ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, সিম্ফনি আছে, কোডিগনেটর আছে, ল্যারাবেল আছে, তো কেক পিএসপি আছে। এখন বর্তমান মার্কেটে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ল্যারাবেল, যেটা অন্যান্য প্রতিটা ইসে আমাদের ফ্রেমওয়ার্কই কোনো না কোনো ডিপেন্ডেন্সি আছে বা স্মুথনেস আছে, সার্ভারের একটা ইস্যু থাকে। সো সব কিছু মিলিয়ে এখন ল্যারাবেলটা হচ্ছে একদম একটা স্টেবল ভার্সন আছে ল্যারাবেলটা, যেটা দিয়ে আমি অনেক বড় বড় লার্জ অ্যাপ্লিকেশনগুলা আমরা ডেভেলপ করতে পারি, যেটা ইজিলি ভাবে, যেটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে কস্টিংটা বেশি হয়ে যায় এবং ডেভেলপমেন্ট টাইমটাও বেশি লাগে। দ্যাটস ওয়াই ল্যারাবেলের বর্তমানে এখন জব মার্কেট ডিমান্ডটা অনেক বেশি আমাদের বাংলাদেশের মার্কেটে। বলা যায় যে বাংলাদেশের মার্কেটে এখন আমাদের প্রায় 75% ই কমার্স সাইডে চলে ল্যারাভেলে, এবং প্রায় 25% মতো আছে আমাদের ওয়ার্ডপ্রেসে সবাই প্রথম শুরু করে, পরবর্তীতে দেখা যায় সেটা ল্যারাভেলে শিফট হয়ে যায়, কারণ ওয়ার্ডপ্রেসে লার্জ স্কেল কোনো সলিউশন মেনটেন করা পসিবল না। সো তখন আর যেটা হয় যে সি প্যানেল বা হোস্টিং যখন করে তখন দেখা যায় যে ওরকম লার্জ অ্যাপ্লিকেশন মেনটেন করাটা অনেক টাফ হয়ে যায়। সো পরবর্তী ভিপিএস সার্ভার বা ডেডিকেটেড সার্ভার শেয়ার হোস্টিং সার্ভারে চলে যায়। সো তখন এজন্যই আসলে ল্যারাভেলটাকে আমরা এখানে, আর এই কোর্সটা মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের ল্যারাভেলটা শেখা। এখানে আমরা কিভাবে এটা শিখতে পারি বা আমাদের এই কোর্স আউটলাইনে আমাদের কি কি আছে, আমরা যে এখান থেকে কি কি শিখতে পারবো, জানতে পারবো, সেই বিষয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। আচ্ছা, এখন যেটা হচ্ছে পিএসপি, যেটা হচ্ছে এটা অনেকগুলা ভার্সন আছে এবং পিএসপি অনেক দিন ধরেই মার্কেটে আছে। এখন পিএসপির যে বর্তমানে যে ভার্সনগুলো আছে এবং ল্যারাভেলের যে ভার্সনগুলো আছে, সবচেয়ে আপডেটেড যেটা ভার্সন হচ্ছে ল্যারাভেলের ল্যারাভেল 12, এবং পিএসপি বর্তমানে 8.5। সো আর ল্যারাভেল 12 যদি ইউজ করতে হয় বা আমাদের মার্কেটে যখন আমরা একটা মার্কেট প্লেসে কাজ করব, তখন সবসময় আমাদের আপডেটেড গুলোতেই থাকতে হয় টেকনোলজি, না হলে অনেক সময় অনেক ডিপেন্ডেন্সি ফেস করতে হয়। কেননা যখন আমরা প্রতি বছরই কম বেশি আপডেট হতে থাকে, তো একটা পর্যায়ে যে ওই আপডেটটা বন্ধ হয়ে যায়, তখন আমাদের একটা ডেপ্রিকেশন ক্রিয়েট হয়, তখন আমরা আর ওই আপডেটটা থেকে কিছুই নিতে পারি না। সো দ্যাটস ওয়াই আমাদের সবসময় কি করতে হয়, টেকনোলজি আপডেটেড থেকেই থাকতে হয়। আর পিএসপি বর্তমানে ল্যারাভেল যেটা আছে 12, সে পিএসপি 8.2 থেকে সাপোর্ট করে। সো আমরা ওখান থেকেই আমরা পিএসপি 8.2 ইউজ করতে পারবো, এবং 3, 4, 5 যেটাই চাই কিনা কোনো তাই ইউজ করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে ল্যারাভেলটা কি? ল্যারাভেলটা হচ্ছে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে একটা পিএসপি দিয়ে বিল্ডিং করা। এটা দিয়ে আমরা, এটা কেন আমরা চাই, আমাদের তো মার্কেটে তো আরো অনেক আছে। সো এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা খুব সহজে কোডগুলাকে লিখতে পারি। এখানে আমরা এমবিসি আর্কিটেকচার, সবাই হয়তো অনেকে নাম শুনছেন, মডেল ভিউ কন্ট্রোলার, এমবিসি আর্কিটেকচারটা মেনটেন করে করা হয়। এবং এটা দিয়ে আমরা যখন একটা বড় লার্জ স্কেলের কোনো প্রজেক্ট করতে যাব, তখন আমার এটা মেনটেন করাটাও অনেক ইজি হয়ে যায়।
যে আমি যখন চাইলে বড় লার্জ স্কেল কোনো প্রজেক্টগুলোকে আমরা ল্যারাভেল দিয়ে মডিউল আকারে করে করে করতে পারি যদি চাই। সো এই জন্য যেটা হচ্ছে সবচেয়ে বড় লার্জ অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে ল্যারাভেলটা বেস্ট। আর হচ্ছে আপনার সিকিউরিটির কথা যদি বলেন, আমরা যদি একটা সাধারণত একটা আমরা মোবাইল দিয়ে যদি একটা কোনো ওয়েবসাইটে ঢুকি বা ফেসবুকেও সাপোজ ঢুকি, তখন আমাদের কিন্তু অনেক ধরনের পাসওয়ার্ডের একটা সিকিউরিটি চাই, যে পাসওয়ার্ড 8 ডিজিট হতে হবে, স্পেশাল ক্যারেক্টার হতে হবে লগ ইন করার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা সবাই এটা সবসময় দেখতে পাই। ইভেন আমরা যদি গুগল থেকে লগ ইন করতে বলে, অথেন্টিকেশন করতে বলে, এখন কিন্তু টু ফ্যাক্টর নামে একটা চলে আসছে। হ্যাঁ, এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টু ফ্যাক্টর, যে কিউআর কোড স্ক্যান করে রাখতে পারি, পরবর্তীতে আমার একটা মোবাইলে একটা অথেন্টিকেটর অ্যাপ থাকে, হয় মাইক্রোসফট থাকে, না হলে গুগল অথেন্টিকেটর থাকে। আমরা ওখান থেকে একটা অন টাইম ওটিপি পাই, সেই ওটিপি দিয়ে লগ ইন করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে ইমেইলে লগ ইন ওটিপি যায় বা মোবাইল ফোনে ওটিপি যায়, ভয়েস এস এম এর মাধ্যমে যায়, তারপর টেক্সট আকারে যায়। হ্যাঁ, এই ধরনের কিন্তু এখন ফিচারগুলো কিন্তু আমাদের, যে এই যে ফিচারগুলো আছে, এগুলো কিন্তু আমরা ল্যারাভেল দিয়ে অনেক সহজেই করতে পারি। কারণ এখানে অনেকগুলো ফিচার আছে যেগুলো ল্যারাভেলে বিল্ড ইন ভাবেই থাকে, বিল্ট ইন ভাবেই দেয়া থাকে। যেমন আপনি যদি একটা পাসওয়ার্ডের সিকিউরিটি দিতে চান, এটা কিন্তু ইজিলি দিতে পারবো। এবং আমি কতবার রং পাসওয়ার্ড দিলে তাকে ব্লক করে দিব। যে অনেক সময় দেখা যায় না, আমার রং পাসওয়ার্ড দিছি 3 বার 4 বার রং পাসওয়ার্ড দিছি, আমার ইউজারকে ব্লক করে দিছে। এইসব জিনিসগুলোকে আমাদের কিন্তু বানাতে হয় না ল্যারাভেল, ও কিন্তু বিল্ড ইন ফিচার হিসেবেই দিয়ে দেয় আমাকে। সো এই যে গুলাকে হয় কি, তখন কোডের ইউজেবিলিটি অনেক ভালো হয় এবং আমার কোড লেখাটা অনেক সহজ হয়ে যায়। যে আমার একটা অনেক ধরনের কোড লিখতে হচ্ছে না, যেটা আদার্স ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করতে হইতেছে আমার এই জিনিসগুলাকে, যেটা আমার এখানে করতে হচ্ছে না। তো এটার জন্য কি হয়, আমার সময়টা বেঁচে যায়। যে আমার একটা প্রজেক্ট করতে গেলে সময় বেঁচে যায়, আমি কম সময়ে প্রজেক্টটা ডেলিভারি করতে পারি ক্লায়েন্টকে। বা আমি যদি ফ্রিল্যান্সিং করি, তখন আমি কিন্তু কম শর্ট টাইমের ভিতরে ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারি। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে ল্যারাভেলটা কিন্তু বেস্ট। ইভেন যদি আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতে চাই, তার জন্য কিন্তু আমাদের এপিআই দরকার পড়ে। আমরা কিন্তু আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করি, এটা কিন্তু আমি ইজিলি কিন্তু এটা কিন্তু আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু আমার মোবাইল অ্যাপসটা একটা কানেক্টেড থাকে ব্যাকএন্ডটা। সো এই যে কানেকশন ব্রিজটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই দিয়ে কানেক্টেড থাকে। তো এই এপিআইটা যখন আমরা ইউজ করি বা এপিআই যে বিল্ড আপ করি, সেই এপিআই বিল্ড কিন্তু আমরা ল্যারাভেল দিয়েই খুব ইজিলি করতে পারি। এবং এখানে যে সিকিউরিটি দরকার পড়ে সেগুলো আমরা দিতে পারি। অনেক ধরনের সিকিউরিটি আছে, স্যাংটম আছে, জেডাব্লিউটি আছে। হ্যাঁ, হয়তো অনেকে নাম শুনতে পারে, অনেকে হয়তো বা জানিও না এগুলা সম্পর্কে। সো এই যে জিনিসগুলো, সিকিউরিটি গুলো যে আছে, আমরা এগুলো এপিআই ক্ষেত্রে দিয়ে একটা মোবাইল অ্যাপ্লিকেশন বিল্ড আপ করতে পারি। মোবাইল অ্যাপ্লিকেশন যারা বিল্ড আপ করতে চায় তাদেরকে আমরা এপিআই প্রোভাইড করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা তো। আর এই যে ল্যারাভেল অ্যাপ্লিকেশন দিয়ে ম্যাক্সিমামই যেটা দেখা যায়, যে আমাদের বাংলাদেশের মার্কেটে সিআরএম, এইচআরএম, ইআরপি সফটওয়্যার যেগুলো আছে, তারপরে আমাদের যে ই কমার্স সাইট গুলো আছে, হ্যাঁ, আমরা তো অনেকগুলো ই কমার্স সাইট মার্কেটে দেখতে পাচ্ছি। তো দেখা যায় কি, মার্কেটে ম্যাক্সিমামই সবাই শুরু করে ওয়ার্ডপ্রেস থেকে, কারণ কস্ট কম, 10,000 টাকায় 12,000 টাকায় করে দেয় মানুষ। ও তখন হয় কি, আমরা শুধু একটা ই কমার্স সাইটে দেখতে পাচ্ছি কি প্রোডাক্ট দেখা, কে পারচেস করা যায়, এইটুকুই আমরা দেখতে পাচ্ছি। বাট এটু ছাড়াও কিন্তু অনেক কিছু থাকে একটা ই কমার্স সাইটে। হ্যাঁ, যেমন ইনভেন্টরি থাকে, স্টক ম্যানেজমেন্ট থাকে, ট্রান্সফার থাকে, পজ সিস্টেম থাকে, এবং ওই প্রোডাক্টের কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন থাকে। ওই যে প্রোডাক্ট রিকোয়েস্ট গুলো যে নিতে হবে, প্রোডাক্টের অনেকে আছে, অনেক জায়গায় আছে প্রোডাক্ট রিকোয়েস্ট করে, প্রি অর্ডার বুকিং করে। তো এই যে অনেক কিছু কিন্তু একটা ই কমার্স সাইটে থাকে, যেটা কিন্তু আমি ওয়ার্ডপ্রেস থেকে ম্যানেজ করা কখনোই পসিবল না। যখন একটা টাইম যে যখন দেখা যায় যে আমি ওয়ার্ডপ্রেস থেকে ম্যানেজ করতে পারছি না, তখন কিন্তু সবাই বলে যে এটা আমার ল্যারাভেলে শিফট করে দেন বা অন্য কিছুতে কোনো ল্যাঙ্গুয়েজে শিফট করে দেন। তখন কিন্তু এটা একটা পর্যায়ে যেয়ে কিন্তু শিফট হয়ে যায়, তখন কিন্তু আর এটা থাকে না। সো এই যে বড় বড় অ্যাপ্লিকেশন গুলো যখন আমরা মেনটেন করতে যাই, তখনই আমাদের কিন্তু ল্যারাভেলটা দরকার পড়ে। আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমরা জাভাও ইউজ করে অনেকে। হ্যাঁ, জাভা যদি আমরা ইউজ করে, জাভার হচ্ছে কি একটা কস্টিংটা অনেক বেশি হয়, এবং ওর ইনভায়রনমেন্ট সেট আপটা করতে, জেআরই জেডি সেট আপ করতে অনেক বড় ইনভায়রনমেন্ট দরকার পড়ে, অনেক টাইম সাপেক্ষ লাগে। যার জন্য ওইটা কিন্তু সহজে আমরা কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইউজ করি না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করা হয় কি, ব্যাংকিং অ্যাপ্লিকেশন বানানোর জন্য। কারণ জাভা দিয়ে অনেক সিকিউর ব্যাংকিং অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্যই ম্যাক্সিমাম ব্যাংকিং এ ইউজ করা হচ্ছে। এবং সাথে কিন্তু ডট নেটটাও ইউজ করা হচ্ছে, এবং ডট নেট তো উইন্ডোজ ফ্রেন্ডলি। সো ওই জন্য আর কি ডট নেটটাও
যে সি শার্পটা আছে সেটা দিয়েও আমরা ডেভেলপমেন্ট করা যায়, প্রোগ্রামিং করে। হ্যাঁ, এটা দিয়েও আমরা ব্যাংকিং সফটওয়্যারগুলোকেই ম্যাক্সিমাম বিল্ড করা হয়, যেটা ওয়েব অ্যাপ্লিকেশনও করা হয়, বাট কস্টিংটা অনেক বেশি পড়ে। যার জন্য সবাই তো কস্টিংটা যখন মেনটেন করে তখন সবাই আদার্স ল্যাঙ্গুয়েজ থেকে কস্ট কমটাকেই সবাই চিন্তা করে। তো কস্ট কমের ভিতরে ভালো জিনিস আমার দেওয়ার জন্য তখন সবাই সেটাই চাবে। সো ওইসবের ক্ষেত্রে আপনি সবসময়, আমি পিএসপি ল্যারাভেল দিয়েই কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি, পাইথন দিয়েও করা যায়। হ্যাঁ, তখন সেটা হয় কি, সবকিছুর যে সিকিউরিটিটা থাকে, আমার যে বিল্ডিং সিকিউরিটি থাকে, আমার যে বিল্ডিং অনেকগুলো ফিচার আমি পাচ্ছি, যে জিনিসগুলোকে আমি অন্য ল্যাঙ্গুয়েজে পাবো না। সো তখন কি হয়, আমার ওইটাতে যে টাইমটা লাগে, আমার এইখানে ল্যারাভেল দিয়ে বিল্ডিং করতে ওই টাইমটা লাগে না। যেমন আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে কি করি, আমরা এসটিএমএল সিএসএস সবাই শুনছি কম বেশি, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকে সবাই জানে যে এসটিএমএল সিএসসি তে তাদেরকে সিএসএস দিয়ে কম বেশি প্রজেক্ট করতেই হয় ভার্সিটি লাইফে। পিএসপিও ইউজ করতে হয়, র পিএসপি। সো এখন এসটিএমএল সিএসএস যখন আমরা করি, আমাদের তো অনেক বড় একটা কোড লিখতে হয়। বাট ল্যারাভেলের ক্ষেত্রে কিন্তু এসটিএমএল আমরা ইউজ করতে পারি, বাট ওর কিন্তু একটা ফিচার আছে ল্যারাভেলের, সেটা হচ্ছে ব্লেড। যেটা হচ্ছে ল্যারাভেলে ব্লেড ইঞ্জিন আছে, টেমপ্লেট ইঞ্জিন, যেটাতে আমরা এসটিএমএলটাকে খুব ইজিলি সহজভাবেই লিখতে পারি। হ্যাঁ, তো তখন আমরা কি করতে পারি, একটা ইউআইএক্স ডিজাইনটা বা বুটস্ট্র্যাপ ইউজ করে বা টেইলউইন সিএসএস ইউজ করে আমরা খুব সুন্দরভাবে একটা স্ট্রাকচার মেনটেন করে আমরা ব্লেড ইঞ্জিন দিয়ে একটা ডিজাইন তখন ডেভেলপ করতে পারি, যেটা ল্যারাভেল বিল্ডিংই দেয়। ইভেন আমরা তো ফ্রন্ট এন্ডের জন্য অনেকে আলাদা আবার আমাদের শিখতে হচ্ছে, যে রিয়াক্ট শিখতে হচ্ছে, ভিউজেস শিখতে হচ্ছে। যে এই যে জিনিসগুলা শেখাটা, ভিউজেস ল্যারাভেলের ভিতরে কিন্তু একটা ফিচার নিয়ে আসছে, ফ্রেমওয়ার্ক নিয়ে আসছে, ইনার্শিয়া জেস, যেটা ল্যারাভেল নিয়ে আসছে, যেখানে আমি ভিউজেস রিয়াক্ট যেটাই চাই না কেন আমি সেখান থেকেই করতে পারবো একটা অ্যাপ্লিকেশনের ভিতরে। বাট আদার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি করতে হয়, ফ্রন্ট এন্ডটাকে আলাদা করতে হয়, আবার একটা ব্যাকএন্ডটাকে আলাদা থাকে, কারণ ব্যাকএন্ডটা থেকে এপিআই এর মাধ্যমে ফ্রন্ট এন্ডটা কানেক্ট করতে হয়। সো তখন কি করতে হয়, দুইটা অ্যাপ্লিকেশন দরকার পড়ে। কিন্তু ল্যারাভেলের ক্ষেত্রে আমি একটা সেম অ্যাপ্লিকেশন থেকেই আমি কিন্তু দুইটাকে ইউজ করতে পারবো। ইনার্শিয়া জেএস দিয়ে ফ্রন্ট এন্ডটাও ইউজ করতে পারবো, রিয়াক্ট বা ভিউজেস, ইভেন ব্যাক এন্ডে ল্যারাভেলটা থাকতে হবে, এবং আমি আবার চাইলে এক্সটার্নাল এপিআইও বানাতে পারবো। সো তখন কি হয়, আমার কিন্তু একটা কস্টিংটা কমে যায়। So, এইসবের ক্ষেত্রে আমাদের ল্যারাভেলটা একটা জনপ্রিয়তাই কিন্তু এজন্যই অনেক শীর্ষে আছে, এবং বাংলাদেশের জব মার্কেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোম্পানি ল্যারাভেলটাকেই আমাদের ইউজ করা হয়, এবং ল্যারাভেল ইউজ করেই সবাই ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন গুলোই ডেভেলপ করে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে ল্যারাভেল ফ্রেমওয়ার্কটা যে আমরা ইউজ করব, এই ফ্রেমওয়ার্কের তো আমাদের ডেটাবেসের, আমরা যে ডেটাবেস তো অনেকেই কম বেশি শিখছি, ডেটাবেস সম্পর্কেও জানি। আমরা এখানে অনেক ধরনের ডেটাবেস, আমরা অনেকে, কেউ ওরাকল শিখছে, কেউ হয়তো বা মাইএসকিউএল শিখছে, সব ধরনের ডেটাবেসই শিখে, কিন্তু সকল ধরনের ডেটাবেসই কিন্তু আমার ল্যারাভেলে ইউজ করা যায়, যেটা কিন্তু আমার ডটনেট বা হিসাবে কিন্তু এসকিউএল সার্ভার ছাড়া কিন্তু হয় না। হ্যাঁ, তো ওইটা একটা হচ্ছে আমাদের যেটা হয়, আমাদের ল্যারাভেল দিয়ে কিন্তু আমরা সব ধরনের ডেটাবেসই কিন্তু ইউজ করতে পারি, এবং সব ধরনের ডেটাবেসকেই আমরা কানেক্ট করতে পারি। সো তখন কিন্তু আর কোনো সমস্যা হয় না, আমরা সহজেই সবকিছু মেনটেন করতে পারি। যে কোনো বড় প্রজেক্ট হোক, ছোট প্রজেক্ট হোক, সব ধরনের প্রজেক্টই খুব সহজেই আমরা হ্যান্ডেল করতে পারি, ম্যানেজ করতে পারি, মেনটেন করতে পারি, এবং সার্ভারে ডিপ্লয় করতে পারি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে এমবিসি আর্কিটেকচারটা, যেটা আমরা বলতেছিলাম যে ল্যারাভেলটা হচ্ছে একটা এমবিসি আর্কিটেকচার। এখন এমবিসি আর্কিটেকচারটা কি হচ্ছে, মডেল ভিউ কন্ট্রোলার। এই যে মডেল ভিউ কন্ট্রোলারটা মেইনলি কি বোঝাচ্ছে, আমাদের যে ডেটাবেজের যে কানেক্টিভিটিটা, যে মানে ডেটাবেজের যে কুইরি গুলো থাকে, সেইটা সাধারণত ল্যারাভেলের ক্ষেত্রে আমাদের ওই যে কুইরি করতে হয় না, র কুইরি করতে হয় না। সো তখন আমরা কি করে, ল্যারাভেলের যেটা সবচেয়ে একটা ভালো বেনিফিট এখানে আছে, মডেল বেস। সো আমি এখানে মডেলটা ইউজ করতে পারি, যেখানে আমার ডেটাবেজের কোয়েরি হিসেবে ডেটাবেসটাকে আমি অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমি একটা ডেটাবেজের টেবিল ক্রিয়েট করলাম, ইউজার নামে আমি একটা মডেল ক্রিয়েট করব। তখন ইউজার টেবিলে যতগুলো কলাম আছে সকল ডাটাগুলো আমি মডেল থেকেই অ্যাক্সেস করতে পারবো। আর ভিউটা কি হচ্ছে, ভিউর ভিতরে আমরা কি থাকে, যত ধরনের ডিজাইনটা থাকে আমাদের, সেই ডিজাইনটাকেই এখানে আমরা ভিউর ভিতরে রাখি। সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, যত ধরনের ডিজাইন আছে
সেটা আমি ভিউর ভিতরে রাখবো। আর কন্ট্রোলারটা হচ্ছে মেইন, যে কন্ট্রোলারটা হচ্ছে কি আমার এই যে মডেল এবং ভিউ এর ভিতরে যে কানেক্টিভিটিটা, যে ফ্রন্ট এন্ড এবং ডেটাবেজের সাথে যে কানেক্টিভিটিটা, এটাই হচ্ছে আমার কন্ট্রোলারের মাধ্যমে হয়। যেটা থেকে আমি কন্ট্রোলার থেকে যে মডেলের যে ডাটাটাকে আছে সেটাকে আমি ফ্রন্ট এন্ডে পাস করি। এইটা যে করারটা কাজটা সেটা করে কি কন্ট্রোলার। সো কন্ট্রোলার ইউজ করে আমি এই কাজটা করি। এটাকে কিন্তু বলা হয় এমভিসি আর্কিটেকচার, হ্যাঁ, মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার। এটার জন্যই এটাকে আমরা ল্যারাবেলকে আমরা এই এমভিসি বলা হয়। আচ্ছা, এখন যেটা আমি বলতেছিলাম যে আমি ল্যারাবেলে কুয়েরিগুলা যেটা মডেল ইউজ করে আমরা করতে পারি। সাধারণত যেটা হচ্ছে আমরা যখন একটা কুয়েরি করি, যখন আমরা সবাই কুয়েরি তো শিখছি বা দেখেছি বা অনেক সময় আমরা করেছি, হ্যাঁ, যারা আমরা স্টুডেন্ট লাইফে অনেক সময় কুয়েরি করি যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার গ্রেড এ, যে এ গ্রেডের যারা স্টুডেন্ট আছে তাদেরকে তাদের ইনফরমেশন গুলো দাও সব, যেখানে সিলেক্ট স্টার বলে দিছি, তার মানে অল ডাটা গুলাকে আমার দিই। বাট ল্যারাবেলে যখন আমি ইউজ করব তখন আমি এই যে আমি যে একটু আগে যেটা বললাম যে আমি একটা ওআরএম ইউজ করে ল্যারাবেল এলোকুয়েন্ট ইউজ করে কি করতে পারবো, একটা মডেল ডেভেলপ করতে পারবো। তো মডেলটা কি হবে, স্টুডেন্টের নাম। তো এই যে স্টুডেন্টের আমি একটা যদি মডেল ক্রিয়েট করি তখন কিন্তু আমি এই যে কন্ডিশন আছে হোয়ার গ্রেড, গ্রেড দিয়ে কিন্তু আমি এই যে গেট করে দিলে সকল ডাটাগুলোকে আমি নিয়ে আসতে পারি। তখন কিন্তু আমার এই র কোয়েরি করতে হয় না। এখন এটা বেনিফিটটা কি, আমি এখন মাইএসকিউএল ইউজ করতেছি, আমি এবার ওরাকলে ইউজ করতে যাব, যখন আমি ওরাকলের কুয়েরি করব, ওরাকলের কুয়েরি এবং মাইএসকিউএল কুয়েরি কিন্তু সেম না, সম্পূর্ণ ডিফারেন্ট। তখন কি হয়, কনফ্লিক্ট খাইতে পারে। আর আমি যদি ল্যারাবেল ইলোকুয়েন্ট ইউজ করি, আমি চাইলে মাল্টিপল ডেটাবেস ইউজ করতে পারবো, যে যেটা ইউজ করি না কেন আমার মডেল ধরে ডাটাগুলোকেও নিয়ে আসবে। তখন কিন্তু আর আমার এই যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু আমার হয় না। ইভেন আমি যখন একটা কুয়েরি করতে যাব লার্জ অ্যাপ্লিকেশন, যখন আমি অনেকগুলা কুয়েরি করব, আমি যখন র কুয়েরি করতে যাব অনেক বড় হয়ে যাবে। বাট আমি যখন মডেল বেস ইউজ করব তখন অনেক কুয়েরিটা ছোট থাকবে। তো তখন কি হয়, এটা ক্লিন এবং রিডেবল হয়, যেটা আমার এক বুঝতে সুবিধা হয়। যে আমরা যখন একটা কোডিং করি আমরা কিন্তু কোডিং এর ভিতরে সবসময় মেনটেন করার চেষ্টা করি ক্লিন ভাবে করার, এবং কমেন্ট করে রাখি। কেন রাখি, আজকে হয়তো আমি আছি, 2 দিন পর আমি থাকবো না, যাতে কেউ একজন বুঝতে পারে যেখানে কিভাবে করা হয়েছে বা কিভাবে করা হয়েছে। এগুলো কিন্তু কোডিং প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ, কোডিং করার সময় আমরা এগুলো কিন্তু প্র্যাকটিস মেনটেন করতে হয় আমাদের, যে আমরা কিন্তু কিভাবে করব। যে আমি আজকে থাকতে পারি, আমি নাও থাকতে পারি, 2 দিন পরে আমার জায়গায় রিপ্লেসমেন্ট আরেকজন আসতে পারে। সো আমি যে কাজটা করেছি যাতে সে বুঝতে পারে সহজেই যে আমি এখানে কি করেছি, এখানে সেখানে আমি কমেন্ট করে রাখতে পারি, আমি সেখানে কোডটা রিডেবল। এখন আমি যদি সেখানে অনেক বড় করে মানে অগোছালো করে রাখি সবকিছু, অনেক বড় একটা কোয়েরি করে রাখলাম বাট কেউই বুঝতেছে না, সে কোয়েরিটা বুঝতে তো সময় লাগবে। এই যে টাইম গুলাকে আছে, টাইম গুলোকে সেভ করার জন্যই সহজে কি করা হয়, আমরা ল্যারাবেল ইলোকুয়েন্টে ইউজ করলে আমি সহজে সকল কোয়েরি থেকে ডাটাগুলোকে নিতে পারবো, এবং ওখান থেকে আমি যা ইউজ করার দরকার পড়বে আমি করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে সিনটেক্সটিং আছে, এখন ব্লেড যে আমি যে একটু বললাম যে ফ্রন্ট এন্ডের জন্য আমরা ব্লেড ইউজ করতে পারি, এসটিএমএল এর সরাসরি এসটিএমএলটাকে ইউজ করার জন্য আমরা কিন্তু ব্লেডের যে একটা ইঞ্জিন, এটা হচ্ছে একটা লেভেলে পাওয়ারফুল ইঞ্জিন ফ্রন্ট এন্ডের জন্য। এটা কিন্তু একটা লাইট ওয়েট, যেখানে কিন্তু আমি এসটিএমএল কোডটাকেই ইজিলি ভাবে লিখতে পারি, হ্যাঁ। তখন দেখা যায় যে আমি যখন একটা র পিএসপি দিয়ে একটা কোড লিখি, সো আমার সেই র পিএসপি কোড তখন আর লিখতে হয় না, ব্লেডের কিছু সিনটেক্স আছে, আমরা যখন ওই সিনটেক্স গুলো দেখবো তখন আমরা বুঝতে পারবো যে আমি এই সিনটেক্স গুলো ইউজ করে আমরা সহজেই ইউজ করতে পারবো। আমরা যদি ফ্রন্ট এন্ড করে থাকি, কেউ রিয়াক্ট বা যদি করে থাকি, তাহলে অনেক সময় দেখবো আমরা সেকেন্ড কার্লি ব্র্যাকেট ইউজ করি। তো ওই টাইপেরই এখানে ব্লেডেও ওইভাবে সিনটেক্স আছে, যে আমার যেটা ইউজ করে আমরা সহজেই ব্যাকএন্ডের ডাটাটাকে আমি ফ্রন্ট এন্ডে শো করাতে পারি। সো এই ধরনের ক্লিন সিনটেক্স গুলো কিন্তু এখানে আমাদের ব্লেড টেমপ্লেট প্রোভাইড করে। যেমন কন্ডিশনাল হোক, ইফেলস হোক, যে কোনো ধরনের কন্ডিশনাল হোক, এগুলো কিন্তু সব কিন্তু ব্লেড একটা আলাদাভাবে সিনটেক্স দেয়। এখানে আমার সরাসরি পিএইচপির কোড লিখতে হয় না, আমি ব্লেডের সিনটেক্স ইউজ করেই কল করতে পারি ডাটাগুলোকে, ঠিক আছে। এবং এইটা কিন্তু একটা হাই পারফরমেন্স কিন্তু করে। ইভেন ল্যারাবেলে কিন্তু আমরা ক্যাশে আছে, হ্যাঁ, ক্যাশেটা হচ্ছে আমরা যখন একটা লার্জ অ্যাপ্লিকেশনটা ইউজ করি, সো অনেক সময় দেখা যায় যে ডাটাগুলো আমার সেম রিপিটিং হচ্ছে, বা আমি ড্যাশবোর্ডে ডাটাগুলো নিতে আসছি, অনেক সময় লাগতেছে ড্যাশবোর্ডে ডাটা আসতে, অনেক সময় টাইম লাগে, লোডিং টাইম লাগে। তো এই সব
ক্ষেত্রে করতে হয় কি, তখন একটা সফটওয়্যার কিন্তু কিন্তু আমাদের পারফরমেন্সটা কিন্তু সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট এখানে, হ্যাঁ। যে আমাদের পারফরমেন্সটা যদি ভালো না হয় একটা সফটওয়্যার, আমি ক্লায়েন্টকে দিলে কিন্তু সে ক্লায়েন্ট কিন্তু খুশি হবে না। আমার কিন্তু একটা সফটওয়্যার পারফরমেন্সটা ভালো হতে হবে। সফটওয়্যার পারফরমেন্স যদি ভালো হয়, সো তখন দেখা যায় কি আমাদের অনেক সময় আমরা ক্যাশে ইউজ করি, হ্যাঁ। ক্যাশেটা হচ্ছে রেডিস ইউজ করা যাইতে পারে, হ্যাঁ। যখন আমরা রেডিস ইউজ করব, আমি ক্যাশে ডাটাটা রেখে দিব, তখন ওই ডাটাটাকেই ও বারবার শো করাই দিবে, এবং ক্যাশে আমি সেট করে দিতে পারবো কতক্ষণ ওই ডাটাটা রাখবো, কতক্ষণ পর আপডেট হবে। তো তখন দেখা যাবে কি আমার সিস্টেমটা অনেক স্মুথলি ফাস্ট কাজ করবে, স্লোনেসটা হবে না। এই জিনিসগুলো কিন্তু আমি ল্যারাবেলে পাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আমরা সব সহজেই ল্যারাবেলের ভিতরে পেয়ে যাব। আচ্ছা, এরপর হচ্ছে ল্যারাবেলের সিকিউরিটি নিয়ে অনেক কথা আমরা বলেছিলাম, যে আমরা অনেক ধরনের সিকিউরিটি মেনটেন বিল্ডিং পেয়ে যাই। এখন হচ্ছে আমরা যখন একটা ডাটা সাবমিট করি, বা সাপোজ আমি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে সাবমিট করি, বা ফ্রন্ট এন্ডে আমাদের ডাটাটা তো হ্যাকিং হয়ে যেতে পারে, লিক হয়ে যেতে পারে, কেউ তো চুরি করে নিতে পারে। বাট যারা হ্যাকার আছে ওরা কিন্তু সবসময় ট্রাই করে যে আমার যে ডাটাগুলো আছে ও যাতে কিভাবে চুরি করতে পারে, হ্যাঁ, ও চায় ওটাকে চুরি করে নিতে। So, এখন হচ্ছে কি আমি যখন একটা ডাটা সাবমিট করব, আমি একটা ফর্ম সাবমিট করব বা একটা রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করব, যাতে সার্ভারে ওই ডাটাটাতে হ্যাকিং না হইতে পারে বা ডাটাটা লিক না হইতে পারে, এই জন্য কিন্তু সবসময় সিএসআর এর প্রোটেকশন আছে একটা, হ্যাঁ, সিএসআর টোকেন ব্যবহার করা হয়। আমরা কিন্তু এটা ইউজারটা অথেন্টিকেট কিনা বা এটার একটা রিকোয়েস্টটা আনঅথরাইজ কিনা, এই ধরনের চেকিং গুলা কিন্তু আমরা ফর্ম ডাটার ক্ষেত্রে সিএসআর টোকেন প্রোটেকশন ইউজ করি। আবার হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে, আমি এখন একটা রেজিস্ট্রেশন করলাম, আমার সবার কিন্তু পাসওয়ার্ড আমরা কিন্তু কম বেশি ফেসবুক হোক, গুগল হোক, জিমেল হোক, পাসওয়ার্ড দিই। এখন আমি যদি একটা পাসওয়ার্ডটা যেটা দেই, এইটা যদি আমার ডেটাবেজে আমি সেভ করে রাখি, তাহলে এটাই আমার সিকিউর থাকবে? কখনোই সিকিউর থাকবে না। আপনি যদি আমার অ্যাপ্লিকেশন ইউজ করেন, আপনি যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন আপনার নাম বা আপনার কোনো পার্সোনাল কোনো ইনফরমেশন দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলেন, তো ডেটাবেজে কি হবে? আমি কিন্তু ওটা দেখতে পারবো পাসওয়ার্ডটা, তাই না? তো এইগুলা কিন্তু এটা কিন্তু দেখা সিকিউরিটি পারপোজে না, তখন কিন্তু যে কেউ আপনার সিস্টেম হ্যাক করে নিয়ে নিতে পারবে, আপনার ডাটাটা দেখে নিতে পারবে। So, এই জন্য করা হয় কি, বাইক্রিপ্ট হ্যাশিং করা হয়, পাসওয়ার্ডটাকে হ্যাশ করা হয়। তো যখন আমরা পাসওয়ার্ডটাকে একটা হ্যাশ করে একটা প্লেন টেক্সট করে রাখবে, ওটা লং টেক্সট দিয়ে দেয়, হ্যাঁ। যখন একটা লং টেক্সট দিয়ে দেবে, ওই টেক্সটটা দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার পাসওয়ার্ডটা কি। সো তখন কিন্তু আমার এটা সিকিউর হয়ে গেল, যে আমি কিন্তু জানতে পারতেছি না যে আমার পাসওয়ার্ডটা কি দিয়েছি। সো কেউ জানতে পারবে না, আপনার পাসওয়ার্ড শুধু আপনিই জানবেন। ইভেন যে সফটওয়্যার ডেভেলপ করতেছে সেও জানবে না যে ওই পাসওয়ার্ডটার মিনিং কি। কেউ জানবে না। কেন জানবে না? যে আমি এটাকে একটা হ্যাশিং করে রাখতেছি ডেটাবেজে। সো এই যে ধরনের সিকিউরিটি গুলা, বিল্ডিং সিকিউরিটি লেভেল আমি কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি। এগুলো কিন্তু আমার লেভেলের জন্য আলাদাভাবে আমার কোনো কিছুই করতে হচ্ছে না। আমি সবগুলো সিকিউরিটি অটোমেটিক লেভেলে পেয়ে যাই। আচ্ছা, এরপর হচ্ছে এক্সেসেস প্রিভেনশন যেটা আছে, এটাও সেম। অ্যাটাক হইতে পারে আমার সিস্টেমে, টেমপ্লেটে অ্যাটাক হইতে পারে, আমার ফর্ম ব্যাকএন্ডে অ্যাটাক হইতে পারে। সো এই জন্য আমার কিন্তু এই প্রিভেনশন গুলা বা এই প্রোটেকশন গুলা, এই হ্যাশিং গুলা কিন্তু ইউজ করা হয়। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ল্যারাভেলের সবচেয়ে ভালো একটা ইকোসিস্টেমটা হচ্ছে, আমাদের কয়েকটা ইকোসিস্টেম আছে। একটা হচ্ছে আর্টিসান। আর্টিসানটা কি হচ্ছে? এটা একটা কমান্ড লাইন ইন্টারফেস, হ্যাঁ, সিএলআই। এটার কাজটা কি? আমি যদি কোনো একটা প্যাকেজ সিস্টেম চাই বা ক্রিয়েট করতে চাই, সাপোজ আমি একটা ল্যারাবেলে যখন একটা মডেল ভিউ কন্ট্রোলার ডেভেলপ করলাম, আমি একটা মডেল বানাবো, পিএসপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম দিয়ে আমি আমার ফাইল ক্রিয়েট করে ফেলতে পারতেছি, আমার ম্যানুয়ালি কোনো ফাইল ক্রিয়েট করা লাগবে না। সো তারপরে এই যে ফাইল ক্রিয়েটিংটা আছে, তারপর ধরেন আপনার শিডিউল আছে, জব আছে, এগুলোর কাজটা কি? যে অনেক সময় দেখা যায় না যে রাতের বেলা আমার একটা সিস্টেম চলবে বা রাতের বেলা একটা কোনো কিছু রান করবে, এই যে শিডিউলিং করাটা, শিডিউলটা করে রাখা হয় রাতের বেলা, যে রাত 12টার সময় চলবে বা দুপুর 3টায় চলবে বা 5টায় চলবে, এই যে শিডিউল করা, যে টাইম সেট আপ করে দেওয়া, যে এই কটার সময় আমার শুধু এই সিস্টেমটা রান হবে বা এই জিনিসটা রান হবে, ডাটাগুলো আমার আপডেট হবে, এই যে করাগুলো হয়, এগুলো করা হয় শিডিউল ইউজ করে, যেটা আমাদের ল্যারাবেল থেকে আমরা ইজিলি মেনটেন করতে পারি। এই যে শিডিউল ইউজ করা আছে, সেগুলো আমরা কিভাবে করতে পারি? পিএইচপি আর্টিসান শিডিউল রান দিয়ে করতে পারি, হ্যাঁ। বা আমি স্পেসিফিক ভাবে কমান্ড বলে দিতে পারি যে এই কমান্ডটা, শিডিউল গুলোর জন্য আমি আমার আলাদা কমান্ড বানাতে পারি, যে আমার কি কমান্ড নাম হবে, হ্যাঁ, শিডিউল গুলা। আবার হচ্ছে কি কিউএমএন্ট, যেটা হচ্ছে জব, এটার কাজটা কি?
আমরা যখন দেখা যায় যে একসাথে আমি 500 বা 1000 মানুষকে ইমেল করব বা মেসেজ পাঠাবো, এখন দেখা যায় কি যখন আমি লার্জ নাম্বার অফ ভলিউমেট্রিকের কাছে ডাটা পাঠাতে যাব, তো আমার সিস্টেমে তো একটা সময় লাগবে, যেতে তো একটা টাইম লাগবে। সো ওই যে টাইমটা আমি যদি এরকম দিতেই থাকি, আমি যদি এখন লোডিং টাইমটা রিয়েল টাইমে দিতে থাকি, তখন একটা হয় কি সার্ভারের উপর একটা প্রেশার পড়ে যায় যে আমার রিয়েল টাইম অনেকক্ষণ টাইম লাগতেছে, যেতে সময় লাগতেছে। সো এই জিনিসগুলো যাতে না হয়, তখন কি হয়, একটা সিস্টেমটা হ্যাং হয়ে থাকে। সো তখন কি করতে হয়, আমরা জব বা কিউএ মেনটেন করি। সো কি করে ও একটা একটা করে প্রতিটা জিনিস প্রসেস করে দেয়, যে আমি যদি 500 জনকে মেইল পাঠাবো, 500 জনকে মেইল ও একসাথে নিয়ে জবে রাখবে, ও একটা একটা করে প্রসেস করতে থাকবে। এর ফলে কি হবে, আমার সিস্টেম বা অ্যাপ্লিকেশনের উপরে কোনো ইফেক্টই পড়বে না, আমার সিস্টেম স্লো হবে না, আমার সিস্টেমে কোনো সমস্যা হবে না। সো এই জিনিসগুলো কিন্তু আমার লেভেলের ভিতরে আমি পেয়ে যাই। ইভেন হচ্ছে মাইগ্রেশন একটা আছে, হুম, লেভেলে। মাইগ্রেশনটা হচ্ছে আমরা ডেটাবেজের একটা কি করি, টেবিল বানাই, বা আমাদের টেবিল বানাতে, আমরা যারা ডেটাবেজ দিয়ে যারা কাজ করেছি ডেটাবেজে, আমাদের কি করতে হয়, টেবিল বানাতে হয়, কলামের নেম লিখতে হয়, ফরেন কি বলতে হয়, প্রাইমারি কি বলে দিতে হয়, নাল হবে কিনা, এই যে সবকিছু বলে দিতে হয়, হ্যাঁ, ক্যাসকেডিংটা বলে দিতে হয়, যে কোন টেবিলে কোন টেবিলে রিলেশন হবে, কোন টেবিলে ডাটা ডিলিট হবে, কোন টেবিলে ডিলিট হলে, এই যে অনেকগুলো রিলেশন থাকে বা বলে দিতে হয়। এই জিনিসগুলো কি করতে আমার ম্যানুয়ালি কিন্তু কোড লিখে লিখে, মানে ম্যানুয়ালি কিন্তু আমার ডেটাবেস বানাতে হয়। বাট ল্যারাভেলে কি হচ্ছে, মাইগ্রেশন আছে। ল্যারাভেলে আপনি একটা মাইগ্রেশন যখন ক্রিয়েট করবেন, একটা টেবিলের স্কিমা বানাবেন, তখন আপনি খুব ইজিলি ভাবে টেবিলের স্কিমা বলে দিবেন। আপনি এরপরে ওই স্কিমা অনুযায়ী একটা টেবিলের ডিজাইনও সাজাই দিবে, আপনি সাজাই নিবেন, দিয়ে আপনি মাইগ্রেশন রান করে দিবেন। তখন অটোমেটিক আপনার যে ডেটাবেস আছে ওখানে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। আপনি যখন এই প্রজেক্টটাকে অন্য কাউকে দিবেন, আপনার ডেটাবেস ফাইল দেওয়ার দরকার হবে না। আপনি যখন একটা মাইগ্রেশন কমান্ড রান করে দিবেন, তখন আপনার অটোমেটিক সকল ডেটাবেস আবার তার ডেটাবেসে ক্রিয়েট করে দিবে। সে যখন ডেটাবেসটা একটা এনভায়রনমেন্ট ফাইলে ক্রিয়েট করবে, তখন তার ডেটাবেসে অটো সকল টেবিলগুলো আবার ক্রিয়েট করে নিবে সে। ইভেন আপনি যদি এখানে চান যে ডাটা, কিছু প্রিডিফাইন্ড ডাটা রেখে দিবেন, ইউজারের ইনফরমেশন বা আদার্স কোন ইনফরমেশন যেগুলো দরকার আছে আপনি প্রিডিফাইন্ড রাখতে চান, এর জন্য আপনি সিডার বানাতে পারেন ল্যারাভেলে। যখন আপনি সিডার ক্রিয়েট করে দিবেন, আপনার ওই ডাটাবেসে যখন টেবিলগুলো ক্রিয়েট হবে, তখন ওই সিড থেকে ডাটাগুলোকে ও ইনসার্ট করে দিবে অটোমেটিক ডেটাবেসে। তখন আপনি একটা ডেটাবেসটা ব্ল্যাঙ্ক থাকবে না, তখন আপনার ডেটাবেসে যেগুলো আপনার ইম্পর্টেন্ট ডাটা দরকার সেগুলো আপনি অটোমেটিক দেখতে পাবেন, যে আমার এই ডাটাগুলোকে অটোমেটিক আছে। যেমন ইউজারটা থাকতে পারে, ইউজার ইনফরমেশন থাকতে পারে, রোল থাকতে পারে। ইভেন ল্যারাভেল দিয়ে আমরা খুব সহজে রোল পারমিশন ম্যানেজ করতে পারি, হ্যাঁ। যেমন দেখা যায় যে একটা কোম্পানিতে 10টা রোল থাকতে পারে, ম্যানেজার রোল, অ্যাডমিন রোল, এইচআর রোল, পে রোল, তারপরে ইউজার এমপ্লয়ি রোল, অনেক ধরনের রোল থাকে। তো এখন এই যে রোলের যেগুলো হয়, প্রতিটা বাটনের পারমিশন দেয়া, মেনু পারমিশন দেয়া, এই যে অনেক কিছু থাকে পারমিশন মেনটেন করা, এটা কিন্তু অনেকগুলো চেকিং করতে হয়। বাট আমরা যখন ল্যারাভেলে, ওর কিন্তু ডিফল্ট প্যাকেজই আছে রোল পারমিশনের। আমরা যখন ওই প্যাকেজটা ইউজ করে পারমিশন বিল্ড আপ করবো, ও অটো সেগুলো সব চেকিং করে নিবে। মেনু পারমিশন, আমার বাটন পারমিশন, সব কিছু পারমিশনও চেক করে নিবে। আপনি রোল ক্রিয়েট করবেন, রোল ক্রিয়েট করার পরে যে ইউজারকে যে রোলটা দিবেন সেটা দিয়ে ইউজ করবেন। ইভেন আপনি চাইলে একটা ইউজারকে মাল্টিপল রোল দিতে পারবেন, যে ইউজারটা এমপ্লয়ি হিসেবেও থাকবে, এইচআর হিসেবেও থাকবে, সে দুইটা রোল ইউজ করে সে লগ ইন করবে। হ্যাঁ, আপনি সেটাও করতে পারবেন, ইজিলি মেনটেন করতে পারবেন, যেটা আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করতে গেলে টাফ হয়ে যাবে। তখন কিন্তু আপনি সহজে ওই জিনিসগুলা ম্যানেজ করতে পারবেন না, বা করতে গেলে অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। তো এই যে শর্ট টাইমের ভিতরে আমি এত কিছু যে করতে পারবো, সেটা আমি ল্যারাভেল দিয়েই সম্ভব। এবং আমার এই জিনিসগুলো বানাতে হচ্ছে না, ও আমাকে নিজেই প্রোভাইড করতেছে ল্যারাভেল। ঠিক আছে, হোল্ড, 1 মিনিট হোল্ড। হ্যালো।
তারজিল ভাই শুনতে পাচ্ছেন? সার্জিল ভাই, এনি ইস্যুস? হ্যালো, হ্যালো, হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। কন্টিনিউ শুনতে করেন। পাচ্ছিলেন না? শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছি, কন্টিনিউ করেন। ওকে। আচ্ছা। আমরা যখন একটা সার্ভারে যখন একটা ডিপ্লয় করতে যাব, একটা Laravel প্রজেক্ট যখন আমরা একটা সেটআপ করি আমাদের নিজেদের পিসিতে লোকালি, আমি দেখাবো কিভাবে করতে হয়। সো তখন কিন্তু অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়। বাট আমরা কিন্তু ওগুলো সার্ভারে দেই না। কেন দেই না? ওগুলো কিন্তু একটা Laravel এর ডিফল্ট ফাইল থাকে। ওই জিনিসটা যেটা হয় অনেক বড় লেন্থ হয়। ১০০ জিবি, ১৫০ জিবি হয়ে যায়। সো তখন কি হয়, আমার এই ফাইলটা তো আমার সার্ভারে তো তুলে নেওয়া সম্ভব না বা দেয়া সম্ভব না। গিটেও অনেক ভারী হয়ে যাবে। বা একটা দিতে গেলে আমরা গিট থেকে যখন আমি নিতে যাব, তো এর জন্য আমরা কি করি? কম্পোজারটা ইউজ করি। যখন আমি যে প্যাকেজগুলো আমার লোকালে ছিল, আমি যখন লাইভে দিব, কম্পোজারটা আপডেট করে দিব। সকল কিছু অটোমেটিক ও প্যাকেজগুলোকে নিয়ে যাবে আমার সার্ভারে। সো আমি কম্পোজার ইউজ করে এই জিনিসগুলোকে, প্যাকেজগুলোকে খুব সহজেই একটা মেইনটেইন করতে পারি। এর ফলে আমার কি হয়? প্রজেক্টটা অনেক ক্লিন থাকে। যে আমার কোনো ঝামেলা হয় না। যে আমার প্রজেক্টের সকল ধরনের ডিপেন্ডেন্সি গুলো আমার নিতে হয় না। হ্যাঁ? আমি সহজে এটাকে সার্ভারে তখন শিফট করতে পারি ডিপেন্ডেন্সি গুলোকে। ওকে, ওকে। এরপর হচ্ছে যে ডেটাবেজের মাইগ্রেশন গুলা যে আমরা আছে, যে টেবিলে কিন্তু আমরা অনেক ধরনের রিলেশন জানি, হ্যাঁ? যে রিলেশন গুলা কিভাবে হয়। সো এই যে রিলেশনশিপটা যেটা আছে, যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এই ধরনের অনেকগুলো রিলেশন আছে। সেই রিলেশন গুলো কিন্তু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। ল্যারাভেলের মডেল ইউজ করে আমরা এই যে ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি, হ্যাঁ, এই সবগুলা কিন্তু রিলেশন আমি ল্যারাভেল মডেল ইউজ করেই ম্যানেজ করতে পারবো। সো তখন কিন্তু আমার সমস্যা হবে না, যে আমার ওই জয়নিং করতে হয় না, যে অনেকগুলা টেবিলে যে র কুয়েরি করে করতে হয় না, যে জিনিসটা আমি সহজেই ইউজ করতে পারি। আচ্ছা, আর একটা হচ্ছে এখানে কন্ট্রোলার যেটা আছে, আমি যেটা আপনাদের দেখাচ্ছিলাম, যে বলছিলাম যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলার গুলা কিভাবে হয়, থাকে কিভাবে? সাধারণত কন্ট্রোলার গুলাকে আমরা একটা নেমিং করে রাখি। যেমন যে কোনো একটা কন্ট্রোলার করব, সাপোজ ধরেন আমি একটা স্টুডেন্ট কন্ট্রোলার করবো, স্টুডেন্ট কন্ট্রোলার, এইভাবে করেই আমরা সাধারণত একটা জেনারেট করে রাখি, যাতে আমরা বুঝতে পারি যেটা আমার কন্ট্রোলার। ইভেন এখান থেকে কি কি করা হয় কন্ট্রোলারে, সাধারণত ডাটা শো করানো, ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, এই যে কাজগুলো আছে, এইগুলাকে সাধারণত কন্ট্রোলারের ভিতরেই করা হয়। আর ভিউতে কাজটা কি? সকল ধরনের ফর্ম, লিস্ট, টেবিলগুলা, এবং যদি কোনো ধরনের এডিট ফাইল, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোকে আমরা ভিউতে রাখি। আর রাউটিংটা, এই যে এখন আমরা যে জিনিসগুলো নিয়ে আলাপ করলাম, এর ভিতরে কিন্তু রাউটিং আছে আমাদের একটা, যে আমার এই রাউটটা কি হবে। যেমন সাপোজ আপনারা একটা ইউআরএল দেখেন ওয়েবসাইটে ঢুকলে, ওই যে ইউআরএলটা ও কিভাবে জেনারেট করে, এই ইউআরএলটা যেটা আছে এটা হচ্ছে রাউটিং। আপনি আপনার মতো করে রাউট ডিক্লেয়ার করে দিবেন, যে আমি এই ইউআরএলটা হবে এরভাবে, ওই অনুযায়ী পেজটাকে তার লোড করে দিবেন, যে লোড পেজটা হবে এরকম দেখতে। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো আছে, আপনি রাউটিং আছে, ওয়েব রাউটিং এবং এপিআই রাউটিং আছে, এবং কনসোল ডট পিএসপি নামে একটা অপশন আছে। আচ্ছা, এই যে তিন ধরনের রাউটিংটার কাজটা কি? ওয়েবের কাজটা হচ্ছে আমরা যেগুলা ওয়েব বেস, মানে আমার সিস্টেমের অ্যাপ্লিকেশন বেস যে রাউটগুলা, সেগুলো আমরা ওয়েবে রাখবো। এপিআই যেটা ইউজ করব, আমরা থার্ড পার্টিকে প্রোভাইড করবো, যেমন অ্যাপস, মোবাইল অ্যাপসে প্রোভাইড করতে পারি, আবার ফ্রন্ট এন্ডের জন্য আলাদা প্রোভাইড করতে পারি। তো এই সবের ক্ষেত্রে তখন আমার কি করতে হবে? আমার এই আলাদা রাখতে হয়। হ্যাঁ, সো এই যে আমি যখন আলাদা রাখবো, তখন এই যে এপিআই রাউটটা কিন্তু আমার আলাদা, ওয়েব রাউটটা আলাদা। আর একটা হচ্ছে কনসোল রাউট, যেটা হচ্ছে ওই যে আমি বলছিলাম যে শিডিউল ক্রিয়েট করা বা শিডিউলিং করা। তো তখন কি হয়, আমার এই জিনিসগুলোকে, আমি যখন একটা শিডিউল ক্রিয়েট করব, সেই শিডিউলটা কি হবে না হবে সেটা আমি ওই রাউটের ভিতরে, কনসোল রাউটের ভিতরে বলে দিলেই আমার চলবে। যে আমি কয়টার সময় চলবে, প্রতিদিন কয়টায় চলবে, ইয়ারলি শিডিউলের একটা সুবিধা কি আপনার, যে প্রতি মিনিটে চালাতে পারবেন, আপনি 10 মিনিটে চালাতে পারবেন, প্রতি মান্থে চালাতে পারবেন, প্রতি উইকে চালাইতে পারবেন, প্রতি ইয়ারলি চালাইতে পারবেন। সো আপনি যখন চাবেন তখন আপনি বলে দিলেই ও ইজিলি, এটা কিন্তু বাই ডিফল্ট ওর আছে, ল্যারাভেলে ফিচার আছে, যে আমি ইয়ারলি চালাবো, ইয়ারলি কয়টার সময় চালাবো, কোন মান্থে চালাবো, আমি সব চাইলেই বলে দিতে পারি। এই যে পাওয়ারফুল ফিচার গুলা সবকিছু কিন্তু আমাদের ল্যারাভেল দিয়ে দেয়। সো আমার এর জন্য কিন্তু এক্সট্রা করে কোনো কিছুই করতে হয় না। Okay, আচ্ছা, এরপর হচ্ছে
আমাদের রোড ম্যাপটা কি। এখন হচ্ছে আমরা যেটা মেইনলি যে রোড ম্যাপটা আমাদের আছে, আমরা পিএসপি বেসিক জিনিসটা, কারণ অনেকেই আছে পিএসপি জিনিসটা পুরোটা ভালো করে জানে না। তো পিএসপিটা ভালো করে না জানলে ল্যারাবেলটা করতে অনেক টাফ হয়ে যায়। তো আমাদের ল্যারাবেলটা শিখতে হলে আগে শিখতে হবে পিএসপি। তো পিএসপি জিনিসটা যদি আমরা আগে শিখতে পারি ভালোভাবে, এবং পিএসপি শুধু বেসিকটা শিখবো এবং সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হ্যাঁ, যেটা ক্লাস বেস। ল্যারাবেলটা কিন্তু সম্পূর্ণটাই অবজেক্ট ওরিয়েন্টেড বেস কোড। সো আমার শিখতে হলে ওটা জানতে হবে যে আমার স্ট্রাকচারটা কিরকম, আমার স্ট্রাকচারটা কিভাবে হবে। আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে হয়তো অনেকেই জানি, অনেকে হয়তো জানিও না, নতুন অনেকে হয়তো শিখছি বা অনেক বেসিক শিখছি, সবাই প্রপারলি পুরোটা শিখি নাই। তো অনেকে এরকম থাকতে পারে। সো আমরা ওই জিনিসগুলোকে শেখার ট্রাই করব। আচ্ছা, এরপর হচ্ছে এমভিসি আর্কিটেকচার। এই যে আপনাদের যেটা বললাম মডেল ভিউ কন্ট্রোলার কিভাবে কাজ করে, এগুলো আমাদেরকে আমরা শিখতে পারবো। HTML, বুটস্ট্র্যাপ, সিএসএস। HTML সাধারণত সবাই কম বেশি পারে, সিএসএস মোটামুটি সবাই কম বেশি পারে। বুটস্ট্র্যাপ ইউজ করে বা টেইলউইন্ড ইউজ করে আমরা কিভাবে সিডিএন ইউজ করে একটা অ্যাপ্লিকেশন বানাতে পারি, আমরা সেই ধরনের জিনিসগুলো শিখতে পারবো। এবং জাভা স্ক্রিপ্ট, ভ্যানিলা জেএস যেটাকে বলা হয় সাধারণত, আমরা জাভা স্ক্রিপ্ট দিয়েও শিখতে পারবো যে জাভা স্ক্রিপ্ট ইউজ করে আমি কিভাবে একটা অ্যাজাক্স কল করতে পারি, অ্যাজাক্স দিয়ে আমি কিভাবে ডাটা শো করাতে পারি, বা আমি একটা ফর্ম সাবমিট করতে পারি, ডাটাটা কিভাবে লোড করতে পারি রিয়েল টাইমে, সে এই জিনিসগুলোকে আমরা শিখতে পারবো। ইভেন ওয়েব সার্ভারে কিভাবে একটা হোস্ট করে, ওয়েব সার্ভারে কিভাবে ডিপ্লয় করে, আমরা সবগুলোই শিখতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে ফর্ম হ্যান্ডলিং, ভ্যালিডেশন কি কি আছে, যে ভ্যালিডেশন গুলো দেওয়া ফর্মের জন্য, সেগুলো আমরা শিখতে পারবো। সেশন কুকি জিনিসটা শিখতে পারবো। ফাইল আপলোডিং, ইরর হ্যান্ডলিং শিখতে পারবো। ট্রাই ক্যাচ, আমরা একটা ইরর হ্যান্ডলিং শিখতে পারবো, ট্রাই ক্যাচ শিখবো, ডিবি ট্রানজাকশন শিখবো। এই ধরনের কাজগুলো আমরা এখানে শিখতে পারবো। আচ্ছা, তারপর ল্যারাবেল কিভাবে একটা প্রজেক্ট সেট আপ করে একটা অ্যাপ্লিকেশন মানে পাবলিশ করা পর্যন্ত কিভাবে একটা ইউজ করা হয়, ওর যত ধরনের সিকিউরিটি আছে, অথেন্টিকেশন, মিডলওয়্যার, হ্যাঁ, রাউটিং, কন্ট্রোলার, সবকিছুই আমরা এখান থেকে ফুললি শিখতে পারি। ইভেন আমরা কিভাবে একটা পেমেন্ট গেটওয়ের সাথে অ্যাড করতে হয়, থার্ড পার্টির সাথে অ্যাড করতে হয়, থার্ড পার্টি এপিআই কিভাবে আমরা ইউজ করতে পারি, কিভাবে আমি একটা পেমেন্ট সিস্টেম বানাইতে পারি। যেমন আমি যে কোনো পেমেন্ট গেটওয়ে, কারণ এখন কিন্তু সব জায়গায় কিন্তু ডিজিটাল মানি ইউজ করা হচ্ছে, পেমেন্ট গেটওয়ে ইউজ হচ্ছে। সো আমি পেমেন্ট গেটওয়েটা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, আমরা সেই সব কিছুই শিখতে পারবো। এবং মাইএসকিউএল এর বেসিক জিনিসগুলো আমরা শিখতে পারবো, মাইগ্রেশন, সিডাটা শিখতে পারবো, ঠিক আছে। এবং গেস্ট এপিআই, এপিআই জিনিসটা আমরা শিখতে পারবো, যে অথেন্টিকেশন গুলা, এপিআই। তারপর আমরা এপিআই তো টেস্ট করতে হলে পোস্টম্যান না আছে, হ্যাঁ, পোস্টম্যান ইউজ করে আমরা এপিআই টেস্টিং করব, যে কিভাবে এপিআই গুলা কাজ করে, কিভাবে এপিআই ডাটাগুলোকে আমরা জেসন ফরম্যাটে দেখতে পাবো। সে সব কিছুই আমরা শিখতে পারবো এখান থেকে আস্তে আস্তে। ওকে, ওকে। এরপর হচ্ছে আমাদের রোড ম্যাপটা এখানে, যেমন গিট, সবাই কিন্তু একটা প্রজেক্ট ম্যানেজ করতে হলে কিন্তু আমার এখানে কিন্তু ভার্সন কন্ট্রোলিং লাগবেই, গিট লাগবে। এখন গিট আছে, গিটলাব আছে, বিট ব্যাকেট আছে। যে বিট, এখন যে যেটা ইউজ করে, বাট সবগুলোর বেসিক কিন্তু সেম। সো আপনি গিট হাব ইউজ করতে পারেন, গিটল্যাব ইউজ করতে পারেন, বিট ব্যাকেট চাইলেও ইউজ করতে পারেন। কারণ যখন কোম্পানিগুলো যারা হচ্ছে ওরা পেইড, সাধারণত পেইড সার্ভিসগুলাই কিনে, যখন জব মার্কেটে আপনি যাবেন দেখতে পাবেন, তো বিট ব্যাকেট বা গিটল্যাব গুলাই তারা পারচেস করে। কারণ ওইটা পেইড ভার্সনটা কিনে নেয় যাতে কোম্পানির কন্ট্রোলটা থাকে, যাতে আপনাকে ওখানে অ্যাড করে দিতে পারে, যাতে আপনি চাকরি ছেড়ে গেলে আপনাকে যাতে ওই প্রজেক্টগুলো যাতে অ্যাক্সেস করতে না পারেন, না পান। তো এই জন্য যেটা করা হয় এগুলো থাকে। আর আমরা গিট ম্যানেজ করব কেন, গিটটা শিখতে হবে এই জন্য যে আমি একটা প্রজেক্ট কিভাবে রাখবো, আমি ওই প্রজেক্টটাকে ওইখান থেকে আমি কিভাবে সার্ভারে নিয়ে যাব, সার্ভারে কিভাবে ডিপ্লয় করব, সার্ভারে সেই জিনিসগুলোকে আমরা এখান থেকে শিখতে পারবো। এবং সি প্যানেলে কিভাবে কাজ করে সেটাও আমরা শিখবো। আচ্ছা, এরপর হচ্ছে রিয়েল টাইম কিছু প্রজেক্ট করব আমরা, হ্যাঁ, যেমন ইআরপি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট করব, ই কমার্স সাইট বানানোর চেষ্টা করব। আমরা এই ধরনের রিয়েল টাইম যে প্রজেক্টগুলো আছে, এরকম অনেক প্রজেক্ট আমরা করব, কিভাবে করতে হয়, এবং এগুলোর ক্ষেত্রে আমি এআই ইউজ করতে পারবো কিভাবে। যেহেতু আমার এআই এর এখন একটা যুগ, আমি এখন এআই ইউজ করে কিভাবে আমি কাজগুলো করতে পারি। কার্সর আছে, কোপাইলট আছে, হ্যাঁ, আমি এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে পারি। এই যে কোপাইলট বা কার্সর তো যেহেতু পেইড, সেটা তো সম্ভব সবার পক্ষে হবে না।
সো আমরা কোপাইলটটা ইউজ করে কিভাবে কাজটা করতে পারি, কিভাবে আমি কাজের টাইমের গতিটা বাড়াতে পারি, স্মুথনেস করতে পারি, সে সবগুলোই আমরা এখান থেকে শিখতে পারবো। তারপর জব প্রিপারেশন গুলাকে আমরা এখান থেকে জবের ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন হতে পারে, জবের ক্ষেত্রে আমাদের কি ধরনের কোশ্চেন আস্ক করতে পারে, কি কি ধরনের কাজ দিতে পারে। এবং এখন কিন্তু জব মার্কেটে গেলেই কিন্তু আপনার প্রথমে কিন্তু একটা ইনিশিয়াল টেস্ট দিবে, আপনি টেস্টে পাস করবেন, তারপর ইনিশিয়াল ইন্টারভিউ হবে, তারপর টেকনিক্যাল ইন্টারভিউ হবে, তারপর এইচআর ইন্টারভিউ হবে। সো অনেকগুলো ধাপ ছাড়া কিন্তু ম্যাক্সিমাম ভালো ভালো কোম্পানি নিতে চায় না। সো তখন আপনার এই যে জবের ইন্টারভিউ কোশ্চেন গুলা কেমন হবে বা রিটেনে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এই ধরনের সব ধরনের প্রবলেম সলভিং গুলাই আমরা এখানে চেষ্টা করবো করার। আচ্ছা, এরপর হচ্ছে মক ইন্টারভিউ, কিভাবে একটা ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নিতে হবে, একটা মক ইন্টারভিউ নেওয়ার একটা ব্যবস্থা হবে। বা আপনারা যদি কর্পোরেট লাইফে কিভাবে একটা মক ইন্টারভিউ নেয়, আমরা সেভাবে ম্যানেজ করব এবং সেভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করব যেখানে আপনারা সবাই যাতে পারেন, বুঝতে পারেন যে কিভাবে একটা হয়, ইন্টারভিউ গুলো এইভাবে হবে, সবকিছু যাতে আমরা একটা এখান থেকে আনতে পারবো। এখন হচ্ছে অনেকে বলতে পারেন যে আমাদের জব মার্কেটটা আমার কিভাবে হইতে পারে, জব মার্কেটে আমি কেমন হবে, স্যালারি কেমন হবে, বা এই যে এর ভবিষ্যৎ কি। অনেকেই আপনার বলবে যে পিএসপি কিন্তু এখন আর চলে না। এই কথাটা কিন্তু আজকে থেকে না, এটা 1995-96 সাল থেকে সবাই বলতেছে, প্রতি বছরই বলে যে পিএসপি আর চলবে না, পিএসপি ভাব নাই। সো প্রতিনিয়ত আপনার পিএসপি নতুন নতুন জিনিস নিয়ে আসছে মার্কেটে, এবং সে প্রতিনিয়ত তার এমন এমন আপগ্রেডেশন করছে যেটা অকল্পনীয়। আপনি আরো 25-30 বছর অনায়াসে চলে যেতে পারবে, এবং এর মধ্যে যে আরো কত কি ওরা নিয়ে আসতে পারবে সেটা আই ডোন্ট নো। ওরা প্রতিনিয়ত অনেক অনেক ফিচার নিয়ে আসছে। ইভেন পিএসপি এখন চাইলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারে, যেটা এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমার জানার জন্য কি করতে হতো, জাভা এবং আর সি শার্প জানতে হতো, যা স্যার আমি কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারতাম না। আমি কিন্তু পিএসপি কিন্তু এখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর জন্য পিএসপি নেটিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছে। ইভেন মোবাইল অ্যাপস এর জন্য আমার আলাদা মোবাইল ডেভেলপার লাগে, আমার কটলিন শেখা লাগে, ডার্ট শেখা লাগে, হ্যাঁ, ফ্লাটার জানতে হয়। এই যে জিনিসগুলো জানতে হয় এখন কিন্তু আমি কিন্তু পিএইচপি দিয়ে, ল্যারাভেল দিয়েই কিন্তু আমি একটা মোবাইল অ্যাপস বানাই ফেলতে পারবো, এবং আমি একটা মোবাইলে লেআউট বানাই ল্যারাভেল দিয়ে আমি সেটাকে পাবলিশ করতে পারবো অ্যান্ড্রয়েডে, আইওএস এ, এবং এটা আমি গুগল প্লে স্টোরে তুলতে পারবো। এই যে সবকিছুই কিন্তু পিএসপি নিয়ে আসছে, এবং এটার নাম দিয়েছে পিএসপি নেটিভ। আপনারা সবাই এটা সার্চ করলেই পাবেন পিএসপি নেটিভ। হ্যাঁ, কিন্তু মোবাইল অ্যাপস এর ক্ষেত্রে ওরা টাকা নেয়, টাকা চার্জ করে, ফ্রি দেয় না, টাকা দিয়ে কিনতে হয়, তাহলে ওরা অ্যাপটা বিল্ড করতে দেয়, পাবলিশ করতে দেয়। বাট আপনি উইন্ডোজ অ্যাপ্লিকেশন যেটা আছে, আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে সরাসরি উইন্ডো অ্যাপ্লিকেশনে কনভার্ট করে ফেলতে পারবেন। আপনি উইন্ডোজে ইনস্টল যেরকম দেয় একটা পিসিতে, আপনি ওভাবে ইনস্টল দিয়ে রান করতে পারবেন। একটা ওয়েব অ্যাপ্লিকেশন কনভার্ট হয়ে যাবে আপনার একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশনে, সেটা আপনাকে ফ্রি দিচ্ছে ওরা। ওকে, তো এখন জব মার্কেটটা কিন্তু দিন দিন প্রতিনিয়ত ডিমান্ড আছে। আর আমাদের যেটা হচ্ছে, জব মার্কেটটা এমন আমাদের দেশে যে সস্তায় সবকিছুই খোঁজা হয় কোম্পানিগুলা। কারণ যেহেতু ডিপ্লোমার একটা সেক্টর আছে, বিএসসি একটা সেক্টর আছে, সো আমরা বিএসসি যারা করি তারাও এগুলো যেগুলো শিখি, যারা ডিপ্লোমা করে তারাও কিন্তু সেম জিনিসটাই শিখে, আলাদা কিন্তু কিন্তু কিছুই শিখে না। সো ওদেরকেও যেটা করা হয়, ওদের থিওরিটা কম থাকে, প্র্যাকটিক্যালটা বেশি থাকে। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি মার্কেটে কিন্তু দুই টাইপের লোকই এখানে কিন্তু আমার আছে, একটা হচ্ছে ডিপ্লোমা হোল্ডার, একটা বিএসসি হোল্ডার। সো সবাই কিন্তু কাজ সেমই জানে, কেউ কিন্তু ডিফারেন্ট আলাদা না। বাট একজনে থিওরিটিক্যাল বেশি জানে, একজনে প্র্যাকটিক্যালটা বেশি জানে। সো এখন কি হচ্ছে, এই জন্য আমাদের জব মার্কেটে আমরা যখন একটা শুরুতে একটা জব পেতে যেতে হয়, তখন কিন্তু অনেক কম্পিটিশন থাকে যে কে পাবে কে পাবে না। কারণ অনেক, আমার জব পোস্ট থাকে ধরেন একটা, আমার এখানে অ্যাপ্লাই করছে 50 জন, 100 জন, এমনও হইতেছে যে 1-150 জনের বেশি অ্যাপ্লাই করছে, বাট আমার লোক নিতে হবে একজন। সো তখন আমি কি করব? তো এইসব মার্কেটে ডিমান্ড বেশি থাকার কারণে কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয় যে চাকরির বাজার ছোট, কিন্তু লোক সংখ্যা প্রতি বছর অনেক বের হয়। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের সবসময় কিন্তু একটা জবের স্যালারি রেঞ্জটা কম থাকে আমাদের ক্ষেত্রে। বাট সিএসসি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে জবটা বেশি, অ্যামাউন্টটা বেশি থাকে ওভারঅল অন্যান্য জব সেক্টরের থেকে অনেক বেশি। শুধু বেশি না, অনেক বেশি থাকে জব মার্কেটে। আপনারা হয়তো পরিচিত জনের কাছে খোঁজ নিলে জানতে পারবেন, অনেক বেশিই থাকে। বাট ফার্স্টে যখন আসে, যখন আপনাকে স্যালারিটা কম দিবে, কেননা আপনি যখন, তখন আপনি পুরো মার্কেটের নলেজটাই জানবেন না। সো আপনাকে তখন কি করতে হবে, একটা কোম্পানি শিখাইতে হবে, আপনাকে শিখাইতে বুঝাইতে তার 6 মাস চলে যাবে, ওটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে কোম্পানি ধরে নেয়। সো তখন সাধারণত কোম্পানির স্যালারি কম দেয়, ধরুন 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা। যারা যারা ভালো কোম্পানি, বড় কোম্পানি, ওরা 25,000 টাকা দেয়, 30,000 টাকাও দেয়।
সো এর বেশি কিন্তু দিবে না। সো এখান থেকে কি হচ্ছে, এরপর আপনি 6 মাস পরে যখন যাবেন আপনার একটা গ্রোথ হবে, তখন আপনাকে ওরা 1 বছর পরে আপনাকে কি করবে, স্যালারি ইনক্রিমেন্ট দিবে। তখন 10,000 টাকা, 5,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকাও দিতে পারে। সেটা কোম্পানির উপর ডিপেন্ড করে। So, ওই অনুযায়ী স্যালারি রেঞ্জটা আপনার বাড়তে থাকবে। যখন আপনি 5 বছর 6 বছর হয়ে যাবেন তখন 1 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন, এবং যখন আপনি লিড পর্যায়ে চলে যাবেন 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, ইভেন কখনো কখনো যখন আপনি যারা সিটিও আছে, সিও লেভেলে আছে, তারা 20 লাখ টাকার উপরে স্যালারি নিচ্ছে। বাংলাদেশের মার্কেটিং অনেক কোম্পানিতেই দিচ্ছে। ইভেন আপনি যদি রিমোট জবও করেন, যেটা আমাদের কিন্তু অনেকগুলো রিমোট জবের অপরচুনিটি থাকে, যেমন লিঙ্কডইনে কিন্তু আপনি দেখলেই বুঝবেন রিমোট জবের অনেক অপরচুনিটি আছে ল্যারাভেল নিয়ে। ওরা কিন্তু স্যালারি অনেক হাই দেয়। হ্যাঁ, সো ওইগুলো তখন যেহেতু ওরা ডলারের, সো আপনি ওখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন মান্থলি চাইলে আপনার। সো এইভাবে আপনি যদি জানতে পারেন, শিখতে পারেন, সো আপনি জানতে পারবেন। আর অনেকে হয়তো বা বলতে পারেন যে আমি অন্য ল্যাঙ্গুয়েজ জানি, আমি ল্যারাভেলটা শিখতে আমার কোনো কষ্ট হবে কি না। সকল ল্যাঙ্গুয়েজে লজিক্যালি সবকিছুই সেম, বাট সিনটেক্সটা আলাদা। সিনটেক্সটা আপনার জাস্ট ডিফারেন্ট। এক জায়গায় এক এক রকম ক্লাস কল হয় একরকম, এই জায়গায় ক্লাস কল হবে একরকম, ভেরিয়েবল ডিক্লেয়ার হয় এখানে একরকম, ওইখানে আর এক রকম। এই জাস্ট ডিফারেন্সগুলো এরকমই, বাট বাকি সবকিছুই সেম। সকল ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট সবকিছুই সেম, কোনো ডিফারেন্স নাই কোনো অন্য আদার ল্যাঙ্গুয়েজের। বাট সিনটেক্সগুলো একটু আলাদা। সো আপনি যদি ভালো করে একটা ল্যাঙ্গুয়েজের পিছনে, যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি আগে জেনে থাকেন এমবিসি আর্কিটেকচারে, তো আপনার এই ল্যাঙ্গুয়েজটা শিখতে ধরতে সময় বেশি লাগবে না। বাট আপনি যদি না জানেন, হ্যাঁ, তখন হবে আপনার সময়টা বেশি লাগবে, জানতে একটু সময় লাগবে, শিখতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। এটা একটু তখন স্ট্রাগল করতে হবে প্রথম দিকে। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমাদের এআই ইউজ করে আমরা অনেক ধরনের কাজ শিখবো, যে আমি এআই দিয়ে কিভাবে একটা দ্রুত একটা প্রজেক্ট করতে পারি, বা কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে পারি, কিভাবে আমরা যে ডিবাগিং করতে পারি। আমার একটা ইস্যু ফেস করছি, সেটাকে কোথায় ইস্যুটা হয়েছে সেটা আমি কিভাবে ডিবাগিং করতে পারি, সেই জিনিসগুলো আমরা এআই ইউজ করে শিখবো, সবকিছুই শিখবো, এবং লাইভ প্রজেক্ট করব। হ্যাঁ, এই সব জিনিসগুলো যখন করব রিয়েল টাইম, তখন আমরা অনেক কিছু বুঝতে এবং জানতে পারবো। ওকে, ওকে, আচ্ছা। আমাদের যেটা হচ্ছে ল্যারাভেলের যেটা আমরা শিখবো, এখানে ল্যারাভেলের ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানবো, তারপরে ডাটাবেস ম্যানেজমেন্ট শিখবো, অথেন্টিকেশন শিখবো, নোটিফিকেশন ইভেন্ট সিস্টেম শিখবো, ইমেলের 2 স্টেপ ভেরিফিকেশনটা এখন বর্তমানে খুবই জরুরি আমাদের জন্য। তো আমাদের দেশে বর্তমানে প্রচুর পরিমাণে ডাটা লিক হচ্ছে, চুরি হচ্ছে। সো এই জিনিসগুলো আমাদের 2FA এটা সবচেয়ে বেশি জরুরি। পেমেন্ট গেটওয়ে জিনিসটা শিখবো, তারপর রেস্টফুল এপিআই ডেভেলপ করা শিখবো, এপিআই ভ্যালিডেশন শিখবো। হ্যাঁ, সো এই জিনিসগুলো পুরো জিনিসগুলোকে আমরা এখান থেকে শিখতে পারবো ল্যারাভেলের। আমরা ট্রাই করব একটা মার্কেট প্লেসে যে, যাতে একটা আপনি যখন জিরো যদি নলেজ থাকে, আপনি যাতে এখান থেকে শিখে মার্কেটে জব পেতে আপনার কোনো কষ্টই না হয়, এবং আপনার কাজ করতে প্র্যাকটিক্যাল লাইফে যাতে কোনো সমস্যা না হয়, ওই পর্যন্ত আমরা আপনাকে শিখিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে আপনি জানতে পারেন, শিখতে পারেন। কারণ আপনার যদি আপনি একটা ভার্সিটি লাইফে কখনোই কিন্তু আপনাকে শিখাবে না। 3 মাসের কোর্সে সে আপনাকে জাস্ট 10% শিখাইতে পারবে, যে একটা ক্রুড অপারেশন কেমনে করে, প্রজেক্টটা সেট আপ কেমনে করে, ওই দিয়েই পুরো সেমিস্টার শেষ করে দেবে। বাট এরপরও যে আপনার কিভাবে একটা মার্কেট প্লেস করতে হবে, যেটা কিন্তু ভার্সিটি 80% টিচাররাই জানে না, কারণ তারা কিন্তু পড়াশোনা শেষ করেই টিচার টিচারে। সো তারা মার্কেটে কিভাবে চলে, মার্কেটে কি কি ডিমান্ড, মার্কেটে কিভাবে কাজ করতে হয়, তারা কেউই কিন্তু জানে না। সো তখন কি হয়, আপনারা শুধু বেসিকটাই জানতে পারতেছেন। বাট আমাদের এখান থেকে যেটা হচ্ছে, আপনি ফুল জিনিসটাই জানতে পারবেন, কিভাবে মার্কেটে একটা কাজ করতে হয়, মার্কেটে কিভাবে কাজ করে, কিভাবে একটা সার্ভার ডিপ্লয়মেন্ট দেয়, কিভাবে সার্ভার ম্যানেজ করতে হয়, সবকিছুই জানতে পারবেন। ইভেন এটা বড় কথা হচ্ছে, আমরা সবাই তো উইন্ডোজ ইউজ করি, বাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা হয় কি, উইন্ডোজের থেকে লিনাক্সটা সবচেয়ে বেশি ভালো। কারণ আমাদের সার্ভার যেগুলো হয়, ম্যাক্সিমাম সার্ভারই হয় লিনাক্সে। সো আমি যাতে সার্ভারও ম্যানেজ করতে হয়, সো ওই জন্য যেটা হয়, আমি যদি লিনাক্স এনভায়রনমেন্টেই কাজ করি এবং লিনাক্স এনভায়রনমেন্টেই যদি দেই, তাহলে কিন্তু আমার কাজটা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, এবং সবচেয়ে লিনাক্সের কিন্তু এই জন্য কিন্তু লিনাক্স যারা আছে ডেভেলপমেন্ট করে বা ব্যাকএন্ডে, ওদের কিন্তু ডিমান্ড অনেক বেশি থাকে। কারণ আপনার বাহিরের কান্ট্রিতে, আমার চেনা জানা অনেকগুলো কোম্পানিতেই আছে, অনেক ডিমান্ড। যারা
লিনাক্স জানেই না উইন্ডোজ ছাড়া, বাট ওরা কিন্তু খুঁজতেছে লিনাক্স জানে এরকম লোক লাগবে আমার। কারণ সার্ভার মেনটেন, যখন আপনি একটা ডেভেলপার হিসেবে কাজ করবেন, কোম্পানি আপনাকেই দিয়েই ডেভেলপমেন্ট ডিপ্লয় করাবে, প্রজেক্ট ডিপ্লয় করাবে, প্রজেক্ট ম্যানেজ করাবে, সবকিছু আপনারই করতে হবে আপনার প্রজেক্ট, সেটা কিন্তু আরেকজন কেউ করে দিবে না। সো আপনি তখন একটা যখন ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করবেন বা সফটওয়্যার ফার্মে চাকরি করবেন, দেখা যাবে আপনি 8-10টার উপরে প্রজেক্ট ম্যানেজ করতে হচ্ছে। সো সবগুলো প্রজেক্ট আপনার ম্যানেজ করা, সার্ভারে ম্যানেজ করা, সার্ভারে ডিপ্লয় দেওয়া, সবটাই সম্পূর্ণ আপনার উপরে। সো তখন কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু স্ট্রাগল করতে হয়, হ্যাঁ, যে আমি কিভাবে করব, কিভাবে কাজ করব। এবং কিন্তু এডাব্লিউএস ও কাজ করতে হয়, এডাব্লিউএস এ প্রজেক্ট ডিপ্লয় দিতে হয়, এডাব্লিউএস এ প্রজেক্ট ম্যানেজ করতে হয়, বা রবি ক্লাউডে আছে আমাদের লোকাল যেটা বাংলাদেশি, সো এগুলোতে কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট করতে হয়। সো এই যে জিনিসগুলো, তো তখন কিন্তু আমার এই লিনাক্সটা কিন্তু দরকার পড়ে। সো সবাই এই জন্য শিখায় লিনাক্সটা ইউজটা বেশি করা উচিত ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এছাড়া আপনি উইন্ডোজ ইউজ করেন, সমস্যা নেই, কিন্তু উইন্ডোজে যেটা হয়, উইন্ডোজের সাথে লিনাক্স এনভায়রনমেন্টের ডিফারেন্স হিউজ। এবং আপনি যখন একটা উইন্ডোজে একটা অ্যাপ্লিকেশন বানাবেন, যখন এটা সার্ভারে নেবেন, দেখবেন সার্ভার অনেক জায়গায় বাধা খাইছে, আটকা খাইছে, ইরর দিচ্ছে। কেন দিচ্ছে? যে আপনি এখানে কিন্তু কেস সেন্সিটিভ, আপনার উইন্ডোজে কিন্তু কোনো কেস ধরে না, আপার কেস লোয়ার কেস নেয় না, বাট লিনাক্স কিন্তু আপার কেস লোয়ার কেস চেক করে। সো আপনি যখন একটা প্রজেক্ট ডিপ্লয়মেন্ট করতে যাবেন, তখন যদি আপার কেস লোয়ার কেসের সমস্যা থাকে, আপনার প্রজেক্ট আটকে যাবে, ইরর দিবে। তো এইরকম অনেক ধরনের প্রবলেম ফেস করার থেকে মুক্তি পাওয়ার জন্যই আসলে সাধারণত ডেভেলপমেন্টের জন্য লিনাক্সটাই বেস্ট। ওকে, ওকে, আমরা এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করা শিখবো, যে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করে এবং প্রজেক্টটা কিভাবে আমরা রান করতে পারি, একটা সিম্পল রান, সেটা আমরা একটা এখন শিখবো। এখন প্রজেক্ট কিভাবে রান করব, ফার্স্টে হচ্ছে আমি একটা প্রজেক্ট যদি ক্রিয়েট করতে যাই, আমার ফার্স্টে হচ্ছে কম্পোজার ইনস্টল করতে হবে। যেহেতু আমার কম্পোজার ইনস্টল করা আছে, সো তখন আর আমার এটা লাগবে না। আমি কম্পোজার ভার্সনটা চেক করিনি, কম্পোজার ভার্সন, আমি কিন্তু এখানে কম্পোজারের ভার্সনটা দেখতে পাচ্ছি। কম্পোজার ভি দিলেই কম্পোজার ভার্সনটা আমি ইজিলি দেখতে পারবো কমান্ড চালায়। আচ্ছা, আর যদি আমি পিএসপিটা চেক করতে চাই, আমি কিন্তু লিনাক্স এনভায়রনমেন্ট ইউজ করছি, তাই অনেকে হয়তো বুঝতে সমস্যা হতে পারে, কারণ লিনাক্সে কোনো সমস্যা নাই, উইন্ডোজ এবং লিনাক্স দুটারই কমান্ড লাইন আছে। সো দুটাতেই সেম ভাবে কমান্ড কাজ করবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি পিএসপি 8.5 ইউজ করতেছি। এখন আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সো ফার্স্টে প্রজেক্টের কমান্ড হচ্ছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট ল্যারাভেল প্রজেক্টের নাম দিব আমি যেটা টেস্ট প্রজেক্ট, আমি ইন্টার দিলাম। এখন দেখেন আমার প্রজেক্টে ক্রিয়েট করতেছে। আমার ল্যারাভেলের প্রজেক্টে যা যা যাবতীয় দরকার আছে, ফুল ফোল্ডার আর্কিটেকচারটা ও ক্রিয়েট করে নিচ্ছে। ওর যা যা দরকার পড়বে, স্ট্রাকচার দরকার পড়বে, এমবিসি স্ট্রাকচারে ফুল সিস্টেমটাও ক্রিয়েট করে নিচ্ছে। ইভেন আমি যে আপনাদের বলছিলাম যে মাইগ্রেশনটা কিভাবে, এই যে দেখেন টেবিলও ক্রিয়েট করে দিচ্ছি, ইউজার টেবিল, ক্যাশে টেবিল, জবস টেবিল, এগুলো অটোমেটিক ক্রিয়েট করে দিবে আপনাকে কিছু জিনিস, যাতে আপনি সহজে বুঝতে পারেন যে কি কি। ওকে, আমি এখন এটাকে ওপেন করতেছি, আইডি দিয়ে ওপেন করতেছি, কোডটাকে আমি ওপেন করার চেষ্টা করতেছি। এখন হচ্ছে এই যে আমার এটা হচ্ছে আমার পুরো প্রজেক্টের আর্কিটেকচার। আমি যদি ফোল্ডারে যাই, যে আমার কি কি আর্কিটেকচার আছে, এই যে দেখেন অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, এই সকল ফোল্ডারগুলো কিন্তু ও ক্রিয়েট করে দিছে লারাভেল অটোমেটিক। এখন এটা কোনটার কি কাজ? অ্যাপটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মেইন যে কাজগুলো, অ্যাপ্লিকেশনের কন্ট্রোলার মডেল সবকিছু অ্যাপের ভিতরে থাকে। আমি যখন অ্যাপের ভিতরে ঢুকবো, এসটিটিপি কন্ট্রোলার্স, কন্ট্রোলারের সকল ফাইলগুলো আমার এখানে থাকবে। যেটা আমরা বলতেছিলাম যে কন্ট্রোলারের কাজটা কি, কন্ট্রোলারের ফাইলগুলো আমরা এখানে রাখবো। তারপরে আমার মডেলস যেগুলো বানাবো, একটা মডেল যখন বানাবো, ইউজার মডেল, সাপোজ ইউজার মডেল আছে, এই যে মডেলটা, সেই মডেলটা আমি এখানে রাখবো। মডেলগুলো সব আমার এখানে থাকবে। ওকে, আচ্ছা, এরপরে যখন আমরা একটা
প্রোভাইডার আছে কিছু যেগুলো আমরা ভবিষ্যতে জানতে পারবো যে এগুলোর কাজটা কি। সো ওগুলো আমাদের সবসময় কাজের পড়ে, দরকার পড়ে না। আচ্ছা, এরপর হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা হচ্ছে আমাদের মিডলওয়্যার যেগুলো থাকে, হ্যাঁ? আগে বুটস্ট্র্যাপ যেগুলো Laravel 10 এ ছিল, তখন আর এই বুটস্ট্র্যাপটা ক্যাশ হিসেবেই শুধু থাকলেই হতো, তখন আর অন্য কোনো কাজ করতো না এটায়। বাট Laravel 12 থেকে 11 থেকে চেঞ্জ হয়ে আসছে যে আমাদের সকল মিডলওয়্যার গুলা আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। যেটা সেই মিডলওয়্যারটা কি হচ্ছে? মিডলওয়্যারটা হচ্ছে সাপোজ ধরেন একটা সিকিউরিটি গার্ডের মতো। যে আপনি যখন একটা ভার্সিটিতে ঢুকেন তখন কিন্তু বা অফিসে ঢুকেন তখন কিন্তু আপনার একটা কার্ড পাঞ্চ করতে হয়, কার্ড দেখাতে হয়। ওই যে কার্ড পাঞ্চ করা বা কার্ড দেখানো সিকিউরিটি গার্ডকে ওই হচ্ছে মিডল ওয়্যার। ও কি করে? ও আপনাকে ভেরিফাই করে আপনি আসলেই ওর স্টুডেন্ট কিনা। ও ভেরিফাই করার পরে আপনাকে ঢুকতে দিচ্ছে। সো এই যে কাজটা আমার এখানেও সিস্টেমে মিডলওয়্যারের কাজটাও সেম। সে আপনাকে একটা রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টটা ভেরিফাইড করে যেটা অথেন্টিকেট কিনা, সিস্টেমে আছে কিনা দেখে চেক করে তাকে সিস্টেমে অ্যাক্সেস করতে দেয়। আদারওয়াইজ তাকে বের করে দিবে। এই যে কাজগুলো সেগুলো আমরা এই অ্যাপের মধ্যেই করতে পারবো। ওকে। আর হচ্ছে যাবতীয় কনফিগারেশন ফাইল যেগুলো আমরা বানাতে চাই কোনো এক্সট্রা, সেগুলো আমরা সব এখান থেকে ম্যানেজ করব। এখানে ডিফল্ট কিছু কনফিগারেশন ফাইল দেয়াই আছে, আমরা চাইলে এগুলো এডিট করতেও পারবো। এরপর হচ্ছে ডেটাবেস, যেটা আমি বলতেছিলাম যে মাইগ্রেশন। এইখানে আপনি যে টেবিলগুলো বানাবেন সকল টেবিলের ফাইলগুলো এখানে থাকবে। আপনি যখন মাইগ্রেশন রান করবেন এই টেবিলগুলো অটোমেটিক আপনার ডেটাবেজে চলে যাবে। সিডার গুলা হচ্ছে কি? যে আপনাদের আমি কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে আমি যদি চাই প্রি ডিফাইন কিছু ডাটা রেখে দিতে, সেই প্রি ডিফাইন ডাটাগুলো আমার এই সিডারের ভিতরে থাকবে। এই সিডার থেকে আমি অটোমেটিক ডেটাবেজে তখন নিয়ে যেতে পারবো। ঠিক আছে? আচ্ছা, পাবলিক। পাবলিক ফোল্ডারটা হচ্ছে যত ধরনের আমার পাবলিক রিসোর্স থাকবে, ইমেজ থাকবে বা অ্যাসেটস থাকবে, সবকিছু আমার এই পাবলিক ফোল্ডারের ভিতরেই থাকবে অ্যাসেট গুলা, যেগুলো আমরা ইউজ করবো। যেমন বুটস্ট্র্যাপের ফাইলের জন্য ইউজ করতে পারি, বা বুটস্ট্র্যাপ আমি ডাউনলোড করে আমার এখানে রাখতে পারি সিস্টেমে, বা আমি কোনো ধরনের পাবলিক ইমেজ রাখতে পারি যেগুলো আমার শো করাইতে হবে, ব্যানার শো করাইতে হবে, সেগুলো আমি এইটার পাবলিক ফোল্ডারের ভিতরে রাখতে পারবো। রিসোর্সটা হচ্ছে, রিসোর্সের ভিতরে হচ্ছে আপনার ভিউ ফাইলটা থাকে। এই যে দেখেন সিএসএস গুলো এখানে, জেএস গুলো এখানে, ভিউজ ফাইলগুলা এইখানে, যেগুলো আপনি ব্লেড সিনটেক্স, এই যে দেখেন যেগুলো ব্লেড সিনটেক্স, সেগুলোর ক্ষেত্রে আপনি সব সময় দেখবেন ব্লেড। এই যে দেখেন ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি। আমি যখন একটা এইচটিএমএল কে লিখতে যাব তখন ওর ব্লেড ইঞ্জিন ইউজ করার জন্য ডট ব্লেড হয়ে যাবে ফাইলের এক্সটেনশন ডট পিএসপি। তখন অটোমেটিক ব্লেড ইঞ্জিনটাকে আমি এখানে অ্যাক্সেস করি। এর ভিতরে কিন্তু আমার এইচটিএমএল এ কোড করা। সো আমি কিন্তু এটা ইজিলি ভাবে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো এইচটিএমএল কোডটা। সো ভিউজ ফাইলগুলো, ভিউজের ভিতরে আপনি যদি চান ফোল্ডার আকারে করে করে সব ফাইল রাখতে পারেন। প্রতি কাস্টমারের ফোল্ডার, ইউজার ফোল্ডার, এরকম যদি আপনি করে ডাটা রাখতে চান রাখতে পারবেন। আবার চাইলে এক জায়গায় সব রাখতে পারবেন। বাট ওয়েল স্ট্রাকচার মেনটেন করা, ক্লিন করার জন্য সব সময় ফোল্ডার করে করে প্রতিটা আলাদা আলাদা করে রাখাটাই বেটার। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রাউটস গুলা, আমি যেটা বলতেছিলাম ওয়েব রাউট, কনসোল রাউট। যেহেতু আমি এপিআই নাই, আমার এপিআইটা ইনস্টল করে নিতে হবে, কারণ এপিআই Laravel এখন আর ডিফল্ট এপিআই দেয় না। এপিআই ইনস্টল করলেই সাথে সাথে রাউট ক্রিয়েট হয়ে যায়, আদারওয়াইজ ও এখন আর দিচ্ছে না। যে আগে 10 পর্যন্ত দিচ্ছে যারা, Laravel তো এখন 12 চলে মার্কেটে। বাট কিছু ওল্ড প্রজেক্টও যখন আপনারা কাজ করতে যাবেন মার্কেট প্লেসে দেখবেন Laravel 5, 7, 8, 9 অনেক ধরনের প্রজেক্ট থাকবে। সো ওই যে প্রজেক্ট গুলা যে আছে তখন ওই জিনিসগুলাতে হচ্ছে কি, তখন এখানে বাই ডিফল্টই দিয়ে দিত। এখন আর সেটা দিচ্ছে না। যেমন ওই প্রজেক্ট গুলাতে মিডলওয়্যার বাই ডিফল্ট কার্নেল ফাইল দিয়ে দিত। এখন আর এগুলাকে দিচ্ছে না। সে Laravel কি করতেছে, ও চাচ্ছে কি ক্লিন করতে। আপনার যেটুকু দরকার সেটুকু আপনি নিয়ে নিবেন, ইউজ করবেন। বাকিটা দরকার নাই। সো এইজন্য ও ওভাবে করেই বানাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে স্টোরেজ। স্টোরেজের ভিতরে কি হচ্ছে, অ্যাপের ভিতরে আপনি যখন একটা সিস্টেমে আপনি কোনো একটা ইমেজ আপলোড করবেন, ফাইল আপলোড করবেন, ওইগুলো সব স্টোরেজে সেভ হবে। স্টোরেজের কোথায়? এই পাবলিকের ভিতরে সেভ হবে। আপনি যখন এইটাকে পাবলিকটাকে লিঙ্ক করে দিবেন, স্টোরেজটাকে লিঙ্ক করে দিবেন, তখন এই পাবলিকের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে লিঙ্কের। ঠিক আছে? সো তখন আপনি যখন এই যে স্টোরেজের ভিতরে আপনি যত ধরনের ফাইল আপলোড করছেন সবগুলা পাবলিকের ভিতরে চলে যাবে, পাবলিক থেকে আপনি দেখতে পাবেন তখন আপনার সিস্টেমে। আমি যেটা বলছিলাম ভেন্ডর, এইটা হচ্ছে ভেন্ডর যত ধরনের Laravel যেগুলো দরকার পড়ে নেসেসারি ডিফল্ট সকল প্যাকেজগুলো এই ফোল্ডারের ভিতরে থাকে। যেমন আমি Laravel প্যাকেজ ইনস্টল করছি, Laravel এর ভিতরে যান, Laravel এর ভিতরে ফ্রেমওয়ার্ক,
এই যে পিন প্রম্পট সবকিছু, এই সেল টিঙ্কার সবকিছু এখানে কিন্তু আমার এই ফোল্ডার ভিতরে আছে। এগুলো যদি আমি ফেলে দিই আমার প্রজেক্ট রান করবে না। এই যে ভেন্ডর ফোল্ডারটা যখন আমি কম্পোজার ক্রিয়েট করছি তখনই আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটাকে ফেলে দেই আবার যদি কম্পোজার আপডেট দিই ও অটোমেটিক আবার ক্রিয়েট করে নিবে। কেন নিবে? এই যে আমার কম্পোজার ডট জেসন আছে এইখানে আমার বলা আছে আমার এই প্রজেক্টের ভিতরে আমি কি কি ইউজ করতেছি। সো আমি যখন এই আবার কম্পোজার আপডেট দিব ও এই ফাইল ধরে রিড করেও সকল কিছু আবার ইনস্টল করে দিবে ইজিলি ভাবে। ওকে, আচ্ছা আমি এখন এটা কোডিং এ দেখি যে কিভাবে করা আছে। এখন হচ্ছে এনভায়রনমেন্ট ফাইল আছে, সেটা হচ্ছে ডট ইএনভি। এই যে দেখেন ডট ইএনভি নামে একটা ফাইল আছে। এই ফাইলটার কাজ কি হচ্ছে ফুল প্রজেক্টের ল্যারাভেলের এনভায়রনমেন্ট এখানে সেট আপ করা থাকে, যেটা থেকে আপনি ল্যারাভেলের অ্যাপ্লিকেশনের নাম, এনভায়রনমেন্টটা লোকাল কিনা প্রোডাকশন কিনা সেটা আপনি বলতে পারবেন, আপনার একটা সিক্রেট কি থাকবে এবং আপনি ডিব্যাগ করবেন কিনা, অ্যাপ্লিকেশন ইউআরএল কি, সবকিছু যাবতীয় কনফিগারেশন ডাটা এখানে থাকবে এবং ডেটাবেজের কানেকশনের ডাটাও আপনার এখানে থাকবে। আপনি ডেটাবেসটা এসকিউএল লাইট ইউজ করবেন নাকি এসকিউএল সার্ভার ইউজ করবেন, মাই এসকিউএল ইউজ করবেন, এখানে বলে দিবেন। মাই এসকিউএল ইউজ করলে মাই এসকিউএল এবং ওর হোস্ট কি, পোর্ট কি, ল্যারাভেল ডেটাবেস কি, ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, সেখানে সব কিছু বলে দিতে পারবেন। আপনি তখন ডেটাবেসটা কানেক্ট হয়ে যাবে। ইভেন আপনি সেশনগুলা যেটা হয় রিয়েল টাইম যে সেশন থাকে, ব্রাউজারের কুকিজ থাকে, সেগুলো আপনি কোথায় রাখতে চাচ্ছেন, ডেটাবেজে রাখবেন নাকি ব্রাউজারে রাখবেন, সবকিছু বা ফাইল আকারে রাখবেন সেট করতে পারবেন। সেশন লাইফ টাইম কত, যে আপনি একটা লগ ইন করছেন, লগ ইন করার পর কতক্ষণ আপনি যদি কোনো কিছু অ্যাক্সেস না করেন কতক্ষণ পর লগ আউট করে দিবে, 120 মিনিট বাই ডিফল্ট থাকে। আপনি চাইলে এটা 10 মিনিটও করে দিতে পারেন, 10 মিনিট পর অটোমেটিক তাকে লগ আউট করে দিবে যদি আপনি কোনো মাউস বা কোনো কিছু নাড়াচাড়া না করেন, সিস্টেমে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তো আপনি এই ধরনের সবকিছু সেট আপ করতে পারবেন। যেটা বলছিলাম রেডিসটা আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। মেইল যাবে, যে আমার সিস্টেম থেকে মেইল যাবে, সেই মেইলারের গুলা কনফিগারেশন গুলো আপনি এখান থেকে বলে দিতে পারবেন। আপনি এখান থেকেই অ্যাক্সেস করতে পারবেন, সবকিছু সিস্টেমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আমি যদি এখন একটা ভিউজ ফাইলে যাই, রাউটে যাই, সাপোজ ধরেন রাউট ওয়েব, এই যে দেখেন আমি একটু সিস্টেমটা রান করি। আমি এখন লোকালি রান করার জন্য পিএসপি আর্টিসান সার্ভ, আমি যখন সার্ভ দিব দেখেন আমার ডিফল্ট পোর্ট ল্যারাভেল 8000 এ রান করে দিচ্ছে সিস্টেম। আমি যদি এখন এখানে যাই দেখেন এই যে আমার হোম পেজ চলে আসছে লাইভ। এই যে এখন সিস্টেমটা আমার রান হয়েছে কত, এই পোর্টে 8000 পোর্টে রান হয়েছে এবং এখানে চলে আসছে। এখন দেখেন এই যে রাউটটা, এইখানে যদি আমি শুরুতে দেখেন স্ল্যাশ, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক, কিছুই নাই। স্ল্যাশে কি পাইছে, এই যে রাউটটা বলে দিছি স্ল্যাশ, স্ল্যাশে কি হবে ওয়েলকাম পেজ। এই যে আমি এখানে ভিউ বলে দিছি, ভিউ ফাইলটা কি ওয়েলকাম। আমি যদি এখন ওয়েলকামে যাই, ভিউসে যাই, রিসোর্সের ভিতরে ভিউসে যাই, এই যে ওয়েলকাম ফাইলটা এই আমার, এইখানে গেলে আমি দেখতে পাচ্ছি ওই ফাইলটাকে। সো আমি এখান থেকে রাউটে বলে দিছি, সেই রাউট অনুযায়ী এখানে আসছে। আবার যদি ধরেন আমি এখানে একটা আরেকটা ফাইল লিখি অ্যাবাউট লেখা, যদি ধরেন আমি এই ওয়েলকামটা কি কল করলাম, এখন আমি এখানে যাই লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাবাউট, দেখেন সেম ফাইলটাই কিন্তু আমার চলে আসছে। সো আমি এখান থেকে রাউটগুলো ডিফাইন করে দেবে, রাউটের নামগুলো কি হবে। ইভেন আমি যে এই রাউটটাকে ইউজ করব আমি যদি আমার ব্যাকএন্ডে ইউজ করতে চাই, আমি চাইলে এটার জন্য একটা নেমিং কনভার্সনও দিতে পারি। এই যে দেখেন অটোমেটিক আমি একটা নেম দিয়ে দিতে পারি, নেম কি হবে অ্যাবাউট। সো তখন আমি যখন অ্যাবাউট লিখে কল করব তখন ও বুঝে নেবে রাউটটাকে, এই রাউটটাকে আমি কল করতেছি। আমি চাইলে নেম দিয়েও বলে দিতে পারি, আবার ইউআরএল দিয়েও বলে দিতে পারি। সো এই যে সুযোগ সুবিধাগুলো আমি কিন্তু ইজিলি কিন্তু করতে পারি। সাপোজ দেখেন এইখানে দেখেন পুরোটাই কিন্তু এসটিএমএল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অন্য কোনো কোড নেই, সব কিন্তু এসটিএমএল। এই এসটিএমএল গুলাই আমি এখানে ব্লেডের সিনট্যাক্সে কাজ করতেছি। সাপোজ ধরেন আমি যদি পিএসপি দিয়ে করতাম তাহলে কিন্তু আমার অনেকখানি কোড লিখতে হতো। আর এখানে দেখেন আমি পিএসপি না লিখে আমি সরাসরি পিএসপি সিনট্যাক্স ইউজ করতে পারতেছি, ইফ এলস এন্ড ইফ, এগুলো আমি ইউজ করতে পারতেছি ইউজিলি। যে এর ফলে কি হয়, আমার ব্লেডে কাজ করার সময় আমার কি হচ্ছে না, যে আমার সমস্যা হতেছে না, যে পিএসপি কোডগুলো আমার লিখতে হচ্ছে না। আমি ব্লেড ইঞ্জিন ইউজ করে আমি যেহেতু এসটিএমএল এর ভিতরে লিখবো, আমি খুব ইজিলি ভাবে কন্ট্রোল করতে পারতেছি। ইভেন আমার অথেন্টিকেশন আছে কি নাই আমি অথ দিয়ে চেক করতে পারি। সো এই জিনিসগুলোকে আমি চেক করে করে করতে পারি। দেখেন এইটা যদি আমি ফেলে দিই, হাই লিখি, দেখেন এখন এইখানে দেখেন হাই চলে আসবে, এই যে হাই।
সো আমি ইজিলি ভাবে এখানে HTML এ কোড, ফুললি HTML এ কোডটা আমি এখানে লিখতে পারি, ঠিক আছে? ইভেন আমি যখন একটা অ্যাপ্লিকেশনে যাব, আমি এখানে চাইলে একটা ডেটাবেজও কানেক্ট করতে পারবো। আমরা এখানে একটা ডেটাবেজ কানেকশন করে নিতে পারি। সো ডেটাবেজের ক্ষেত্রে যদি আমরা যাই, সো আমি ডেটাবেজ আইডি ইউজ করতে পারি, আমরা যেখানে আমার ডেটাবেজ ক্রিয়েট করতে হবে। সো আমি প্রথমে একটা ডেটাবেজ ক্রিয়েট করব। ফার্স্ট টাইম একটা ডেটাবেজ ক্রিয়েট করি। টেস্ট ডেটাবেজ। এখন আমি এই ডেটাবেসটা যাই, আমার কোনো ডাটাই নাই। এই যে টেস্ট ডেটাবেস। আমি এখন যদি এখানে যাই, কোনো ডাটাই নেই, 0 বাইট, কোনো টেবিল দেখা যাচ্ছে না। আমি আবার রিফ্রেশ দিই, কিছুই নাই। এখন আমি চাচ্ছি এইটাতে আমি নিয়ে আসব। আমি এই ডেটাবেসটাকে আমি কানেক্ট করব। এটা হবে MySQL পোর্ট। এটা ডেটাবেসের নাম টেস্ট ডেটাবেস। পাসওয়ার্ডটা আমি সেট করে নিব, আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিব, সেই পাসওয়ার্ডটাকে আমি ইউজ করব। এই পাসওয়ার্ডটা আপনার পিসিতে আপনি যখন MySQL সেটআপ দিবেন তখন ক্রিয়েট করে দিবেন। ওই অনুযায়ী আপনি পাসওয়ার্ড যেটা দিবেন MySQL এর, ওইটা দিয়ে আপনি অ্যাক্সেস করবেন। সো এখন কি হলো, আমি এখানে ডেটাবেসটা কানেক্টেড করে দিলাম। এখন হচ্ছে আপনাদের আমি বলছিলাম PHP আর্টিসান কমান্ড, যে আপনাদের আর্টিসান কমান্ডের কথা বলছিলাম, PHP আর্টিসান। এখন আমি কি করব, সিস্টেমের সকল ক্যাশগুলো ডিটেক্ট করব। অপটিমাইজ ক্লিয়ার। আমার এখনো ডেটাবেস কানেক্টেড হয় নাই, আমি ডেটাবেসটা কানেক্ট করে নিই আগে। PHP আর্টিসান মাইগ্রেট। এই যে দেখেন, মাইগ্রেট কমান্ড চালানোর পরে এই যে দেখেন রানিং মাইগ্রেশন, টেবিলগুলো ক্রিয়েট হয়েছে। কোন কোন টেবিল ক্রিয়েট হয়েছে আপনি দেখতে পাবেন, ইউজার, ক্যাশে, জবস। আমি এখন যদি যাই এখানে রিফ্রেশ দেই, এই যে দেখেন ক্যাশে টেবিল, ক্যাশে লক্স, এগুলো ডিফল্ট। এই যে ক্যাশে লক্স, জব ফেল জবস, এগুলো হচ্ছে ল্যারাভেল বাই ডিফল্ট দিয়ে দেয়। জব বেস, মাইগ্রেশন, পাসওয়ার্ড রিসেট, সেশন, এগুলো আর কি ড্রাইভেল বাই ডিফল্ট দিয়ে দেয়। আর আমার সিস্টেম ক্রিয়েট করছে কি ক্যাশে, জবস এবং ইউজার্স। এই যে দেখেন এই টেবিলগুলো সবসময় আপনি দেখবেন ল্যারাভেলের প্রজেক্টে ডিফল্ট থাকে। ক্যাশেটা কি, যে আমার যে সিস্টেমে যে ক্যাশগুলো হবে, আমি যে ক্যাশেগুলো চলবে আমার, সেই ক্যাশগুলো কোথায় থাকবে, সেই ক্যাশগুলো কোথায় থাকবে সেটা বলে দেওয়ার জন্যই আর কি আপনার মেইনলি এইটা ইউজ করা হয়। সো আমি এখান থেকে বলে দিতে পারবো ক্যাশেগুলো কোথায় থাকবে। ইভেন আমার সেশনগুলা কোথায় থাকবে, সেশনগুলা বলা আছে কি ডেটাবেস, সেশন ড্রাইভ কি ডেটাবেস। সো আমি দেখেন ডেটাবেসের ভিতরে একটা সেশন নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ডেটাবেস। এখানে আপনার সেশনের ডাটা থাকবে। পাসওয়ার্ড রিসেট, যদি পাসওয়ার্ড রিসেট করেন সেগুলো এখানে আসবে। মাইগ্রেশন, যে তিনটে টেবিল আমি রান করছি, কোনটা কোনটা, ইউজার, ক্যাশে, জবস, সেটা আপনার হিস্ট্রি এখানে পাবেন। এটা হচ্ছে জব ব্যাচ। যখন আমি ব্যাচ আকারে জবগুলো পাঠাবো, ওই যে বললাম 500 বা 1000 মানুষকে আমি যখন একটা মেল করব, একসাথে আমি করতে গেলে তখন আমার সিস্টেম একটা হ্যাং হয়ে যেতে পারে। বাট আমি যখন জব ইউজ করব, ও একটা একটা ইন্ডিভিজুয়ালি জবটা রান করে করে ডাটাগুলোকে পাস করবে। সো তখন আমার কোনো সমস্যাই হবে না। সো এখন দেখেন আমি যদি এখন PHP আর্টিসান কমান্ড ক্লিয়ার চালাই, অপটিমাইজ ক্লিয়ার, দেখেন আমার ভিউ ফাইল, কনফিগ ফাইল, ভিউ ফাইল সবকিছু ডাটাবেস ক্লিয়ার হয়ে গেছে, ক্যাশে ক্লিন করে দিছে। সো আমি এভাবে করে করে আমি একটা কি করতে পারবো, আমরা ক্লিয়ার নিয়ে আসতে পারবো, ক্যাশ ক্লিয়ার করতে পারবো। এবং আমি যেটা বলছিলাম যে আমি স্টোরেজ লিঙ্ক করব, PHP আর্টিসান স্টোরেজ, পাবলিক ফোল্ডারের ভিতরে আমার ডাটাগুলো দেখানোর জন্য লিঙ্ক। দেখেন পাবলিকের ভিতরে আমি যদি এখন পাবলিক ফোল্ডারে যাই, স্টোরেজটা লিঙ্ক হয়ে গেছে। দেখেন এই যে লিঙ্ক সাইন চলে আসছে, স্টোরেজ ফোল্ডারটা আমার এখানে চলে আসছে।
সো আমি এখন স্টোরেজের ভিতরে যত ধরনের ফাইল আপলোড করব সবকিছু আমি এখান থেকে দেখতে পারবো। ইভেন আমি যদি চাই পিএসপি আর্টিসান কি জেনারেট, এই যে আমার একটা অ্যাপ্লিকেশনের প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য একটা করে ইউনিক কি থাকে, সেই কিটা আমি জেনারেট করে নিছি। আমার এই যে কিটা হয়েছে আমি জেনারেট করে নিছি। এই যে অ্যাপ্লিকেশন কি জেনারেট দিয়ে আমি আমার সিস্টেমের একটা কি জেনারেট করে নিয়ে নিছি। আচ্ছা, এই যে কম্পোজার ডট জেসন, আমি যেটা বলতেছিলাম যে কম্পোজারের ভিতরে আমার সব ডাটা থাকে। দেখেন আমি পিএসপি ভার্সন কত ইউজ করতে পারবো, এই যে দেখেন 8.2, এই যে সাইন দেওয়া আছে একটা তীর চিহ্ন, মানে 8.2 এর উপরে যা চাই আমি সব ইউজ করতে পারবো। ল্যারাভেলে ফ্রেমওয়ার্কের ভার্সন কত, 12। এই যে দেখেন প্রতিটা বলে আছে এখানে আমার প্রতিটা রিকোয়ারমেন্ট ডেভ, যে আমি কি কি প্যাকেজ ইউজ করব সেগুলো আমার এইখানে চলে আসবে। আমি যদি যতগুলো প্যাকেজ ইনস্টল করব সব আমার এইখানে লেখা থাকবে। সো সেইগুলো থেকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, এবং রিকোয়ারমেন্ট ডেভ কি কি থাকবে কি কি থাকবে না সবকিছু আমার এই ফাইলের ভিতরে বলা থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এইটা হচ্ছে ফুল আর্কিটেকচারটা আমাদের সিস্টেমটা। এখন আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে আপনার এই ল্যারাভেলের সম্পর্কে, বা কোনো কেউ জানতে যাচ্ছেন বা কোনো বলতে যাচ্ছেন কিছু? সবাইকে ওপেন করে দেন মাইকটা। হ্যাঁ, শরীফ ভাই। হ্যাঁ, আমি সবার মাইকটা ওপেন করার জন্য সাজু ভাইকে অনুরোধ করতেছি। 1 মিনিট টাইম জি দেন, জি। উনি সবাইকে ওপেন করুন। হুম। যাই হোক, প্রথমেই আমি ধন্যবাদ জানাই সাজিল ভাইকে সুন্দরভাবে আজকের ওয়েবিনারটি উপস্থাপনা করার জন্য। সেই সাথে আমি বিগ থ্যাঙ্কস জানাই সকল অংশগ্রহণকারী যারা আছেন তাদেরকে। তারা অত্যন্ত ধৈর্য সহকারে আজকের এই ওয়েবিনারটিতে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে আপনাদের মাইক গুলো ওপেন করে দেওয়া হয়েছে। এখন আপনারা সবাই কথা যদি বলতে পারবেন, হ্যাঁ কোনো কোশ্চেন কারো থাকলে। কোনো জিজ্ঞাসা থাকে যে কোনো বিষয়ে, হ্যালো, কোর্স বা কোর্স রিলেটেড, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনারা ভাই মাইক অন করতে পারবেন। আজিজুল ভাই, জুবাইর ভাই যারা আছেন, আপনারা এখন মাইক অন করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন। যে কেউ কি প্রশ্ন করতে চাই, কোনো বিষয় জানার আছে, কাইন্ডলি আনমিউট করে জি কোশ্চেন ভাইয়া। করতে পারেন। জি, জুবাইর ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি আসলে যতটুকু দেখলাম এখন এটাতে জব মার্কেটে হয়তো আপনার ডিমান্ড রয়েছে। আমি পিএইচপি নিয়ে কাজ করি নাই, আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি। তো আমার আগে থেকে এক্সপিরিয়েন্স রয়েছে, আমি 5 বছর ধরে কাজ করি। তো যেটা আমি আসলে প্রশ্ন করতেছিলাম যে সিএসসি বা আপনার বিএসসি হইলে এটা একটা ইনফেক্ট ফেলে, বুঝতে পারছেন? জি, আপনি প্রশ্নটা বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আহ এইটা আমরা শুধু কি ব্যাক এন্ডেই কাজ করতে পারবো, যেমন সার্জিল ভাই। না 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 ভাইয়া, এটা শুধু ব্যাক এন্ড না। আপনি চাইলে, আপনি ব্যাক এন্ড যদি জানেন, আপনি ফ্রন্ট এন্ডে যেমন রিয়াক্ট বা ভিউজেস, আমি যেটা আগেই বলতেছিলাম, আমার ল্যারাভেলের ভিতরে কিন্তু ভিউজেস এবং ল্যারাভেল বাই ডিফল্ট ইউজ করতে আমি পারি ইনার্শিয়া আচ্ছা জেএস আচ্ছা দিয়ে। যেটা আমার আলাদাভাবে ফ্রন্ট এন্ড সেট আপ করতে হচ্ছে না, আমার আলাদাভাবে ব্যাক এন্ড সেট আচ্ছা আপ করতে হচ্ছে না, আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েই দুইটাই চালাতে পারবো। আচ্ছা সো আচ্ছা এর আচ্ছা জন্য একটা ডিফল্ট ভাবে অ্যাপ্লিকেশন দিয়ে ইউজ, আমি দুইটা করতে জি পারতাছি। জি 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 আমার, এবং এর জন্য এপিআইও বানাতে হবে না আমার। আমি নর্মাল আচ্ছা যেভাবে আচ্ছা 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 ব্যাকএন্ড করি, অটোমেটিক ওটা ও ফ্রন্ট এন্ডে অটোমেটিক চলে যাবে রিঅ্যাক্টে, ইনার্শিয়া জেএস দিয়ে আচ্ছা আচ্ছা রিঅ্যাক্টে শো করে দিবে। আচ্ছা। আমি এই যে মাঝখানে লাস্টের দিকে হয়তো একটু জয়েন করছিলাম, আমি ওকে, কারেন্ট চলে গেছিল তো এই জন্য আর কি আমি। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। আচ্ছা, আর একটা অসুবিধা এটা নেই, কি আপনি মানে আপনার ভিউজেস এর সাথে আপনার করানো ফ্রন্ট এন্ডে, রাইট? জি জি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমি হয়তো প্রপারলি। আচ্ছা, আমরা যারা পরে জয়েন করছি তাদের জন্য বলি যে পুরো ওয়েবিনারের ভিডিওটা আমরা গ্রুপে দিয়ে দিব, আপনারা চাইলে আবার এটা প্রথম থেকে দেখতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোশ্চেন যদি হ্যালো থাকে তাহলে আমরা কোশ্চেন নিব, না হ্যালো হলে শুনতে আমরা। পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যালো শুনতে পাচ্ছেন? আমি এমডি আজিজুল হক। আমি ছোট্ট একটু কোশ্চেন ছিল। জি। প্রথমে থ্যাংক ইউ দিচ্ছি আপনাদের সবাইকে যে আপনারা অনেক সুন্দর করে চেষ্টা করেছেন, যারা আমরা স্টুডেন্ট যারা এখন আছি। তো আমার ছোট যেটা, যে আপনারা যখন ক্লাসগুলো করবেন আমাদের মেবি ডেফিনেটলি প্রত্যেকটা ক্লাসের পূর্বে মেবি আপনারা একটা শিডিউল দিয়ে দিবেন, যে এটার পর বেস করে জি। আমরা জি। কন্টিনিউ মেবি করব। তো যদি এটা করা থাকে তো ওয়েল আর কি এটার জন্য। আর আরেকটা জিনিস যেটা এখন আসলে বেসিক্যালি এআই এর একটা আহ, মানে অনেক আমাদের জন্য সহজ করে দিচ্ছে। আপনারা যদি সুন্দর করে যেভাবে উপস্থাপন করলেন, গ্রাজুয়ালি যদি এভাবে একটা প্রেজেন্টেশন আসে, হয়তো আমরা আরো হুম। সাপোর্ট নিয়ে আমরা বেসিকটা যদি হুম। বিল্ড আপ করতে পারি, তাহলে আমরা এআই এর সাপোর্টটা নিয়ে ছোটখাটো যে ভুল ত্রুটিটা হয় আমরা আস্তে আস্তে ওটা গ্রাজুয়ালি আপডেট করতে পারবো। তো এক্ষেত্রে হুম। আহ, আপনাদের টাইম ফ্রেমের একটা ব্যাপার থাকে এখানে। তো অনেকে বেসিকটা জানে, বা অনেকে হয়তো একটু অ্যাডভান্স লেভেলও চেষ্টা করে হয়তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য লারাবেল শিখতে চাচ্ছে। হয়তো কিছুক্ষণ আগে একজন বললেন হয়তো সে জাভা স্ক্রিপ্ট জানে। তো এই ক্ষেত্রে হুম। আপনাদের কন্টেন্ট আমি দেখলাম, আমার কাছে খুব মনে হলো যে গুছালো। প্রথমত আমার কাছে হুম। যেটা মনে হলো যে আপনারা যেভাবে দিয়েছেন খুবই ওয়েল। তো এভাবে আপনারা যেটা যেদিন যে ক্লাসটা হবে ওইটার পরেই হুম। আপনারা ছোট ছোট করে আপনারা যেটা একটা প্রজেক্ট যেটা ইউজটা, মানে আমরা কি অনেক কমান্ড গুছায় আমরা সুন্দর করে হয়তো প্রেজেন্ট করা যায়, কিন্তু ইউজের ক্ষেত্রে আর কি যদি এটা যদি আপনাদের করা থাকে তাহলে তো ওয়েল, মানে যে কোনো একটা কমান্ড, হুম। এটা ওপিপি আমরা যে কোনো একটা লজিক দিয়ে দিল, সেটা ব্যাখ্যা আসে, সেটা বুঝতেও পারে, কিন্তু অনেক সময় এটা ইউজের ব্যাপারটা আর কি। এটাই আমার ইয়া ছিল। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ আজিজুল ভাই, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। প্রথমত হচ্ছে গিয়ে কোর্স আউটলাইন পূর্বেই আমাদের নির্ধারিত, এবং আমাদের কোর্সগুলো সপ্তাহের মানে ক্লাসগুলো হবে সপ্তাহে 2 দিন। হ্যাঁ, যে কোনো শনিবার, বুধবার বা বৃহস্পতিবার, এইভাবে যে কোনো একটা শিডিউল করে আমরা সপ্তাহে 2 দিন করব, সেটা আমরা পূর্বে আপনাদেরকে জানিয়ে দেব সকলের মতামতের বেসিসেই। আর ক্লাসগুলো শুরু হবে রাত 9টা থেকে 11টার মধ্যে শেষ হবে, এবং প্রত্যেকটা কোর্স শুরু হওয়ার আগে আপনাদের জয়নিং লিংক গুলো আমরা ইমেল করে দিব, প্লাস গ্রুপেও দিয়ে দিব। আপনারা ওই লিংকে জয়েন করবেন, জয়েন করে ক্লাসগুলো করবেন। ইভেন যদি কেউ ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে জয়েন করতে না পারে, বা যে কোনো কারণ, বিশেষ জরুরি প্রয়োজনে জয়েন করতে না পারলে, আপনারা ওই দিনের ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আপনারা পরবর্তী যে কোনো সময় দেখে নিতে পারবেন। শুধুমাত্র যারা আমাদের কোর্সে এনরোল করবে তাদেরকে আমরা এই ভিডিওগুলোতে অ্যাক্সেস প্রদান করে থাকি, যাতে তারা যে কোনো সময়, এই অ্যাক্সেসটা আপনার লাইফ টাইম পাবেন। আপনি যে কোনো সময় আপনার লাইফের যে কোনো প্রয়োজনে আমাদের যে ক্লাসের যে কোনো ভিডিও আপনি দেখতে পারবেন। ওইখান থেকে আপনার প্রয়োজনীয় যদি কোনো কিছু ভুলে যান, রিক্যাপ করতে পারবেন। ইভেন আপনি যদি আমাদের সাথে প্রথম কোনো কোর্স করেন এবং আপনি পরবর্তীতে যদি আরো বেটার ইমপ্রুভমেন্টের জন্য আমাদের সাথে যুক্ত হতে চান, সেটাও হইতে পারবেন। সেই ফ্রি ক্লাস করারও অ্যাক্সেস আমরা দিয়ে থাকি। আর অন্যান্য বিষয় যেগুলো এআই বেসড কোর্স, কোডিং, যেগুলো কোর্স, আমাদের ইনস্ট্রাক্টর আছেন, উনি অলরেডি এই প্রেজেন্টেশন গুলো অত্যন্ত যত্ন সহকারে সেগুলো তৈরি করছেন, আপনাদেরকে ক্লাসে 1 বাই 1 সেগুলো ডেলিভার করবেন। এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু না বুঝলে, আমাদের 24 আওয়ার্স একটা সাপোর্ট গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনারা যে কোনো সময় প্রশ্ন করতে পারবেন এবং সেটার উত্তর জেনে নিতে পারবেন, বা যে কোনো প্রকার ডিফিকাল্টি ফেস করলে আপনাকে আমরা সেই ক্ষেত্রে সাহায্য করে থাকবো আমাদের এটেকের পক্ষ থেকে, অথবা ট্রেনার নিজেই আপনাদেরকে সেই বিষয়গুলো 1 বাই 1, মানে হ্যান্ডস অন, আপনাদেরকে শিখিয়ে দেবে বা সলভ করে দেবে। আর কারো কোশ্চেন আছে ভাইয়া? আচ্ছা, হোপফুলি আর কারো মনে হয় কোশ্চেন নাই, থাকলে হয়তো করতেন, যেহেতু অনেক রাত পর্যন্ত আপনারা আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা মনে হয় র্যাপ করতে পারি। র্যাপ করার আগে যে বিষয়টি একটু মানে
বলতে চাই আপনাদেরকে, আমরা এই কোর্সটা 50% কি বলা যায়, যে 50% ডিসকাউন্ট দিয়ে কোর্সটা লঞ্চ করা হয়েছে। কোর্সের অরিজিনাল মূল্য ছিল আমাদের প্রায় 10K এর মতো। সেখান থেকে আমরা এটাকে ডিসকাউন্ট দিয়ে এটাকে আমরা এই মুহূর্তে আপনাদের জন্য 5000 টাকায় কোর্সটা লঞ্চ করেছি। এবং এর সাথে সাথে আরেকটু বিষয় জানিয়ে দিতে চাই, যেটা হচ্ছে অনেকে হয়তো বা স্টুডেন্ট থাকতে পারে যাদের হয়তো এট এ টাইম পে করার সামর্থ্য নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তারা 2টা ইনস্টলমেন্টে পেমেন্ট দিতে পারবেন। আর আমি অলরেডি ক্লাস এবং ক্লাসের শিডিউল গুলো সম্পর্কে আলোচনা করছি। এছাড়াও যদি আরো কারো কিছু জানার থাকে জানতে পারবেন, এবং আমাদের রেজিস্ট্রেশনটা উন্মুক্ত থাকবে এই মাসের পুরোটাই। আমরা নেক্সট ফেব্রুয়ারিতে ক্লাসটা শুরু করব। সো এর মধ্যে আপনারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের যে গ্রুপটা আছে লারাবেল, যে গ্রুপটা, এই গ্রুপে সবসময় যুক্ত থাকবেন, তাহলে আপনারা আপডেট সকল তথ্যগুলো টাইম টু টাইম পেয়ে যাবেন। এবং আমি ফাইনালি আরেকবার বলতেছি, যদি ইনফ্যাক্ট কারো আরো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, আমরা আরো 2-3 মিনিট কন্টিনিউ করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? সুমন ভাই, শিমুল ভাই, রিপন ভাই, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? যদি আনমিউট হন একটু, বা আপনাদের মতামত জানান। ওকে, মেবি কারো কোনো কোশ্চেন নাই। সাজিল ভাই, থ্যাংক ইউ আপনাকে। আমরা তাহলে ওকে কোর্সটা ভাইয়া, ক্লোজ করে দিই। ওকে থ্যাংক ভাইয়া, ইউ সবাইকে, আবারও অনেক ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে আপনারা মেসেজ করতে পারেন, উইল রিপ্লাই ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।